ভাইয়া, একজন মেয়ে পেশেন্ট ভর্তি হয়েছে, তোমাকে দেখতে হবে কি? আচ্ছা চলো, মেয়েটার কি হয়েছে? মেয়েটা একটা ছেলের সাথে রিলেশন করতো, ছেলেটা মেয়েটাকে ধোকা দিয়ে চলে গেছে। এখন মেয়েটা পাগল হয়ে গেছে, যাকে দেখতেছে তাকেই বলতেছে বিয়ে করবে বিয়ে করবে। ও আচ্ছা চলো, আগে দেখি মেয়েটাকে, তারপর একটা চিকিৎসা করা যাবে। হুম, চলো। আমি চলে আসলাম কেবিনে, এসে দেখি মেয়েটাকে বেডের সাথে বেঁধে রেখেছে। আমি সামনে যেতে মেয়েটা বলল, আব্বু আম্মু, আমি এই ডাক্তারকে বিয়ে করব। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। তুই চুপ করে শুয়ে থাক, নাড়াচাড়া করবি না। আচ্ছা আব্বু। ডাক্তার দেখুন আমার মেয়েটার কী অবস্থা হয়েছে, আপনি প্লিজ আমার মেয়েটাকে আগের মতো করে দেন। আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার মেয়েকে আগের মতো সুস্থ করে তুলব। ধন্যবাদ ডাক্তার। আপনার মেয়ের নাম কি? ওর নাম সেনা। আমি স্নেহার কাছে গিয়ে বললাম, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? আমাকে বিয়ে করবেন ডাক্তার? হুম, করব, কিন্তু আমার সব কথা শুনতে হবে, তাহলেই করব। আমি আপনার সব কথা শুনবো। নার্স, ওর বাঁধনগুলো খুলে দেন। ও আবার পালিয়ে যাবে ডক্টর? না, পালাবে না। স্নেহা খুব ভালো মেয়ে, তাই না স্নেহা? আমি খুব ভালো মেয়ে। গুড গার্ল। নার্স বাঁধনগুলো খুলে দিতেই স্নেহা আমাকে এসে জড়িয়ে ধরল। আমি স্নেহাকে আমার সামনে এনে বললাম, আমি যা বলি তা কিন্তু শুনতে হবে, না হলে তোমাকে বিয়ে করব না কিন্তু। শুনবো তো। আমাকে কিছু চকলেট এনে দাও বর। তাবাসসুম, তোর কাছে চকলেট আছে না? হুম, আছে ভাইয়া, এই নাও। স্নেহাকে দে। এই নেন আপনার চকলেট। স্নেহা চকলেটগুলো নিয়ে বেডে বসে থাকো, আমি আসতেছি। না, আমিও যাব আপনার সাথে বর। তুমি বসো, আমি তোমার জন্য আরও অনেকগুলো চকলেট নিয়ে আসবো। আচ্ছা। রাতুল চলে আসলো কেবিন থেকে। বাহিরে আসতেই তাবাস্তম বলল, ভাইয়া, তুমি কি ওই পাগল মেয়েটাকে বিয়ে করবে? করলে সমস্যা কি? তাই বলে পাগল মেয়েটাকে বিয়ে করবে? আরে পাগলি বোন, মেয়েটা মাথায় আঘাত পেয়েছে, আর এমনিতেও সুস্থ, ওর সাথে কথা বলে যা বুঝলাম। ও আচ্ছা, ভাইয়া আমার মেয়েটাকে পছন্দ হয়েছে। ধুর, এইসব কথা ছাড়ো তো। আর 29 নাম্বার বেডের রোগীর কি অবস্থা? ভালো। আজকে কি রিলিজ দিয়ে দিব? ডায়াবেটিস মেপে আর প্রেশার মেপে দেখো কি অবস্থা। যদি নর্মাল হয় তাহলে রিলিজ দিয়ে দে। আচ্ছা, তুমি এখন কোথায় যাবে? 44 নাম্বার কেবিনের রোগীকে দেখে আসি কি অবস্থা ওনার। আচ্ছা, যাও। রাতুল চলে আসলো 44 নাম্বার কেবিনে। এসে দেখে রোগী সুস্থ, খাবার খাওয়াচ্ছে। রাতুল ওনাকে বাদ দিয়ে অন্য রোগীদের দেখতে লাগলো। দেখা শেষ করে আসলো 44 নাম্বার সিটের রোগীর কাছে। চাচা কেমন আছেন এখন? ভালো বাবা, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে আমাদের সুস্থ করার জন্য। আজ তোমার জন্য আমি দুনিয়ার মুখ দেখতে পারছি। আল্লাহর কাছে দোয়া করবেন যেন এই হাসপাতালের সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারে। বাবা। রাতুল চাচাকে দেখে বলল, চাচা, আপনি চাইলে আজকে যেতে পারেন, আপনি এখন রোগমুক্ত। আচ্ছা বাবা, আজকে বিকেলে যাব। আচ্ছা। রাতুল চলে আসলো স্নেহার কাছে। এসে দেখে বসে বসে চকলেট খাচ্ছে এখনো, আর পাশে তাবাস্তম দাঁড়িয়ে আছে। তাবাসসুম, কি হয়েছে? ভাইয়া, ও তোমার কাছে যেতে চাইছিল, তাই আমি আমার সব চকলেট দিয়ে দিছি খাওয়ার জন্য। ভালো করছিস। এখন কি তুই বাসায় চলে যাবি? হুম, আবার আসবো বিকেলে। আচ্ছা যা, আর তুই 2টায় চলে আসিস, অনেকজনকে চেক আপ করে রিলিজ দিতে হবে। আচ্ছা। তাবাস্তম চলে গেল। রাতুল স্নেহার কাছে গিয়ে বলল, এই বাকি চকলেটগুলো রেখে দাও, পরে খাবে আবার। আচ্ছা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন বর? আর এই রোগী দেখতে গিয়েছিলাম। খাবার খাইছো সকালে? না, আপনি খাইয়ে দিবেন। আচ্ছা খাইয়ে দিব, খেয়ে তোমাকে একটা ইঞ্জেকশন দিব। আচ্ছা। রাতুল স্নেহাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিল, কারণ স্নেহার চোখের নিচে কালি দাগ পড়ে গেছে। স্নেহার সাথে সাথে ঘুমিয়ে গেল। রাতুল স্নেহার বাবাকে বলল, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, স্নেহা সুস্থ আছে আর এখন ঘুমাবে। বিকাল 5টায় উঠবে, আমি আবার আসবো 5টায়। আচ্ছা ডাক্তার। রাতুল চলে আসলো ওর কেবিনে। কেবিনে গিয়ে বসে পড়লো চেয়ারে। একটু পর শান্তা আসলো। শান্তা হচ্ছে এই হাসপাতালে নার্সের চাকরি করে। শান্তা রাতুলকে পছন্দ করে, কিন্তু সে করে না। শান্তা বলল, কি ব্যাপার, তুমি এই মেয়ের এত কেয়ার করছো কেন? শান্তা, স্নেহা হচ্ছে আমার পেশেন্ট, তাই ওর কেয়ার করা আমার কর্তব্য। ওকে একজন বাবার তার মেয়েকে কখনো এমন অবস্থায় দেখতে চায় না, সেটা তুমি ভালো করে জানো।
আশা করছি এই সব কিছু নিয়ে আর কথা বলবো না, মনে যেন থাকে। হুম। শান্তা চলে গেল। রাতুল চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর আম্মু আসলো, বলল, রাতুল কি করছিস? এই তো আম্মু, সব রোগীদের দেখে এসে বসলাম মাত্র। ওহ আচ্ছা, একটা মেয়ে বলে এসেছে পাগল টাইপের, তোকে বলে মেয়েটা বিয়ে করতে চায়। মা, মেয়েটা পাগল না, এমনিতে ভালো দেখতে ও সুন্দর। একটা ছেলের সাথে রিলেশন করতো, ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে গেছে। টেনশন করতে করতে এমন হয়ে গেছে। ও আচ্ছা, আমি একবার মেয়েটাকে দেখবো? 2 তলায় 12 নম্বর কেবিনে শিফট করা হয়েছে, দেখে আসো। আচ্ছা, আমার পছন্দ হলে কিন্তু ওই পাগল মেয়েটার সাথেই বিয়ে দেব। আম্মু, তুমিও মজা করতে পারো, যাও এখন। মেয়েটার কি হয়েছে? ডাক্তার ওর চকলেট খাবে বলে আরও ওর পেটে ব্যথা করতেছে, তাই কান্না করতেছে। সকালে কিছু খাওয়াইছিলেন? না, খাই নাই কিছু। ও আচ্ছা, আপনি গিয়ে খাবার নিয়ে আসেন, আমি এখানে আছি। আচ্ছা ডাক্তার। এই যে পিচ্চি, তুমি যদি না খাও তাহলে এইখান থেকে যাইবা কি করে? আর তোমার আম্মু দেখো কত কষ্ট করতেছে। আমার চকলেট লাগবে, আর আমি তো সুস্থ আছি, শুধু পেটে ব্যথা করে। ও আচ্ছা, তুমি খাবার খাও, আমি ওষুধ নিয়ে আসতেছি। আচ্ছা বাবা। রাতুল চলে আসলো নিচে। নিচে এসে একটা ওষুধ নিয়ে আবার চলে আসলো কেবিনে। এই যে নাদিয়া, এই ওষুধ খাইলে তোমার পেটে ব্যথা আর করবে না। আচ্ছা আন্টি, কাল যদি আর পেটে ব্যথা না করে তাহলে আমি ওষুধ লিখে দিব, ওইগুলো খাওয়ালেই ভালো হয়ে যাবে। আচ্ছা। রাতুল চলে আসলো কেবিনে। এসে দেখে তাবাসসুম চলে আসছে। কিরে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? কই তাড়াতাড়ি আসলাম, তুমি দেখো ঘড়িতে 2টার উপরে বাজে। রাতুল ঘড়িতে তাকিয়ে দেখে 2টার উপরে বেজে গেছে। আম্মু কোথায়? আম্মু তো ওই পাগল মেয়ের সাথে গল্প করতেছে, দেখে আসলাম। তুই একজন ডাক্তার, ওই মেয়েটাকে পাগল বলা তোর উচিত হয় নাই। সরি ভাইয়া, আসলে হবু বউ তো, তাই চলে। মানে কি বলতেছিস? আর ও আমার হবু বউ হতে যাবে কেন? আম্মু তো ভেবেই নিয়েছে ওই মেয়ের সাথে তোমার বিয়ে দিবে। এইসব কি বলতেছিস? আচ্ছা যাই হোক, কত নাম্বার কেবিনে রিলিজ দেওয়া হবে? এই নে লিস্ট, আবার চেক করে তারপর রিলিজ দিবি। আচ্ছা। তাবাসসুম চলে গেল। রাতুল বসে আছে চেয়ারে। কিছুক্ষণ পর আম্মু আসলো, বলল, কিরে কি করছিস? এই তো আম্মু, বসে আছি। তোর জন্য মেয়ে পাইছি। কিসের মেয়ে? আর আমি মেয়ে দিয়ে কি করব? তোর বিয়ে। এখনই এসবের কি দরকার ছিল আম্মু? আমি আর কতদিন একা বাড়িতে বসে থাকবো, তাই তোর সাথে ওই পাগল মেয়েটার বিয়ে দেব। আম্মু, অবশেষে কিনা তুমি আমাকে পাগলে একটা মেয়ের সাথে বিয়ে দিবে? মেয়েটা দেখতে খুবই সুন্দর, আর মেয়েটা তো পাগল না। তুই একজন ডাক্তার, তাই তুই ভালোই করে জানিস এর কি হয়েছে। তোমাদের যখন পছন্দ হয়েছে তাহলে আমি আর না করব না। আচ্ছা তুই থাক, আমি স্নেহার কাছে যাচ্ছি। আচ্ছা। আম্মু চলে গেল। রাতুল চোখটা বন্ধ করে চেয়ারের সাথে হেলান দিয়ে শুয়ে পড়ল। হঠাৎ কে যেন চুলগুলোতে হাত বুলিয়ে দিল। রাতুল তাকিয়ে দেখে স্নেহা। আরে তুমি এখানে কেন? আপনি না বলছেন আমাকে বিয়ে করবেন আর চকলেট দিবেন? বলছিলাম তো, কিন্তু তুমি আমার কেবিন চিনলে কি করে? আপনার আম্মু দিয়ে গেছে আমাকে এইখানে। ও আচ্ছা। রাতুল পাশে থাকা চেয়ারটা টেনে ওর পাশে আনলো। এখানে বসো। না, আগে আমার চকলেট দিবেন, তারপর বসবো। এই নাও চকলেট। স্নেহা চকলেট নিয়ে বসে খেতে লাগলো। কিছুক্ষণ পর তাবাসসুম আসলো, বলল, বাবা, জামাই বউ দেখি একসাথে বসে আছে। এই চুপ, এই সব কথা তোকে কে বলতে বলছে? কেউ না। আচ্ছা স্নেহা ভাবি, চলো আমার সাথে। আমি আমার বরকে ছাড়া কোথাও যাব না। তোমার বর আমার বড় ভাই, আসো আমার সাথে। না, যাব না। স্নেহা তুমি যাও, আমি আসতেছি একটু পর। না, আমি যাব না। না গেলে তোমাকে বিয়েও করব না, চকলেটও দিব না। আচ্ছা যাচ্ছি। স্নেহা চলে গেল। রাতুল আর বসে না থেকে হাসপাতাল পুরোটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। অনেকজন আজকে রিলিজ হয়েছে। রাতুল স্নেহার কেবিনে এসে দেখে সবাই আছে। ওকে দেখে আম্মু বলল, তোর তো কাজ শেষ, এখন চলে যাবি নাকি? আম্মু। আচ্ছা যা, আমরাও আসছি একটু পর। রাতুল চলে আসলো বাহিরে। গাড়িটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে চলে আসলো বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে ফোন টিপতেছিল। কাজের বউ আর মেয়ে আসলো, বলল, ভাইয়া খাবার রেডি করছে, আম্মু বলতেছে যাওয়ার জন্য। আচ্ছা তুমি যাও, আমি আসতেছি।
নাজমিনের বয়স 12 বছর, এবার ক্লাস 7-এ পড়ে। পড়ালেখায় খুব ভালো। রাতুল নিচে এসে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া করে রুমে এসে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। বুকের ওপর ভারী কিছু অনুভব করলো। ঘুম ঘুম চোখে চোখ খুলে তাকিয়ে দেখে কে যেন তার বুকের ওপর শুয়ে আছে। চুল দিয়ে মুখ ঢাকা আছে। রাতুল চুলগুলো সরাতেই অবাক, কারণ ওর বুকের ওপর স্নেহা শুয়ে আছে। রাতুল আর কিছুই বলল না, এক নজরে তার মুখটার দিকে তাকিয়ে রইল। কত মায়াবী মুখ। হঠাৎ কারো শব্দে ওর ঘোর কাটল। রাতুল দরজার দিকে তাকিয়ে দেখে তাবাসসুম দাঁড়িয়ে মিটমিট করে হাসছে। কিরে, কি হয়েছে? কিছু না ভাইয়া, আব্বু ডাকতেছে। ও আচ্ছা, আর স্নেহা এইখানে কেন? তোমাকে হাসপাতালে না দেখতে পেয়ে কান্না করছিল, তাই আম্মু নিয়ে আসছে। ও কখন আসছে? প্রায় 3 ঘন্টা আগে আসছে। ও আচ্ছা, তুই যা, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। তাবাসসুম চলে গেল। রাতুল স্নেহাকে ডাকতে লাগলো। এই যে মিস স্নেহা, ওঠেন, আপনার শাশুড়ি মা ডাকতেছে। আর একটু ঘুমাই না প্লিজ, অনেকদিন পর শান্তিতে একটু ঘুমাইতেছি। আচ্ছা। স্নেহাকে আস্তে করে ওর পাশের বালিশে শুইয়ে দিল। রাতুল উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। আম্মু আমায় বলে ডাকছো? ডাকছিলাম। তুই নিজের মুখে বল, তুই কবে বিয়ে করতে চাস? আমি আর কি বলবো, আপনারা যেটা ইচ্ছা সেটাই করেন। তাহলে এই শুক্রবারে তোদের বিয়ে? রাতুল আর কিছুই বলল না, চলে আসলো রুমে। রুমে এসে দেখে স্নেহা এখনো ঘুমোচ্ছে। রাতুল ল্যাপটপটা নিয়ে বসলো। কিছুক্ষণ কাজ করার পর স্নেহা উঠে গেল। বলল, কখন উঠছো গো? মনে মনে, আরে এই মাইয়া তো পুরাই ঠিক আছে। তাহলে কি পাগলের অভিনয় করেছিল? এই তো কাজ করতেছি। কি কাজ করতেছো দেখি? রাতুল দেখিয়ে বলল, এটা হচ্ছে আমাদের মেডিকেল। দেখতেছি সবাই কেমন কাজ করছে, ফাঁকি দিচ্ছে নাকি? ও আচ্ছা। যাও ফ্রেশ হয়ে আসো, পরে নাস্তা করতে যাব। আচ্ছা। স্নেহা চলে গেল। রাতুল আর কিছু না বলে রেডি হয়ে গেল হাসপাতালের জন্য। একটা জরুরি অপারেশন করতে হবে। তাবাসসুম, এই তাবাসসুম। ভাইয়া, কি হয়েছে বলো, আর এইভাবে ডাকতেছো কেন? কেবিন নাম্বার 7-এর অপারেশন ডেট তো ছিল আজকে। বলতে মনেই ছিল না, আজকে রাত 11টায় অপারেশন। ও আচ্ছা, চলো এখন হাসপাতালে যাব। আমি রেডি হয়ে আসতেছি। ভাবি যাবে নাকি? আমি কিছু জানি না, আমি নিচে গেলাম, যদি যেতে চাও তুই নিয়ে আসিস তাড়াতাড়ি। আচ্ছা। রাতুল চলে গেল নিচে। গাড়িতে বসে আছে। ওর প্রিয় একটা গান চালু করে দিল। গান শেষ হতেই তাবাসসুম আর স্নেহা আসলো। চলো ভাইয়া। ওট গাড়িতে। স্নেহা সামনে ওর সাথে বসলো। রাতুল আর কিছুই বলল না। ভাইয়া, গাড়ি ঠিকভাবে চালাইও কিন্তু। কেন, তোমার ভাই কি গাড়ি চালাতে পারে না? পারে তো। এই যে বর, আপনি পাশের সিটে গিয়ে বসেন, আমি গাড়ি চালাবো। স্নেহার কথা শুনে রাতুল অবাক। আপনার চালাতে হবে না, আমি চালাচ্ছি। রাতুল গাড়ি চালিয়ে চলে আসলো হাসপাতালে। সবকিছু রেডি করাই ছিল, তাই দেরি না করে অপারেশন শুরু করে দিল। প্রায় 30 মিনিট অপারেশন করার পর অপারেশন থিয়েটার রুম থেকে বের হলো। বের হয়ে চলে গেল ওর কেবিনে। কেবিনে এসে দেখে স্নেহা টেবিলের উপর পা তুলে চেয়ারে বসে বসে চকলেট খাচ্ছে। এই যে মিস স্নেহা, টেবিলের উপর থেকে পা নিচে নামান। নামাচ্ছি। আর ডয়ারে এত চকলেটগুলো বুঝি আমার জন্য রাখছেন? না, আপনার জন্য না, ওই যে আরও একটা রোগী আছে তাদের জন্য রাখছি, বিশেষ করে বিথির জন্য। স্নেহা দৌড়ে সে ওর কলার ধরে বলল, বিথিকে? আরে আমার পেশেন্ট বিথি। ও আচ্ছা, আমি আজকেই আপনাকে বিয়ে করতে চাই। আম্মু বলছে শুক্রবার এই বিয়ে আমাদের। না, আমি আজকেই করব। যদি না করেন তাহলে আমি মরে যাব। স্নেহা চুপ। আচ্ছা বাসায় চলো, আম্মু যা বলবে আমি তাই করব। আমি আম্মুর সাথে কথা বলবো। ওকে বইলেন। কিছুক্ষণ পর তাবাসসুম আসলো। বলল, ভাইয়া কেবিনে শিফট করে সব কিছু দিয়ে আসছি, আর কোনো সমস্যা হবে না। ও ভালো করছিস। আচ্ছা চল, বাসায় যাব। এত তাড়াতাড়ি কেন? স্নেহাকে জিজ্ঞেস কর, আমি আসতেছি বিথিকে দেখে। আমিও যাব আপনার সাথে। চলেন। এরপর রাতুল স্নেহাকে নিয়ে চলে আসলো বিথির কেবিনে। এসে দেখে বিথি ঘুমোচ্ছে। রাতুল চেক আপ করে বলল, আন্টি বিথি সুস্থ আছে, আপনারা বিথিকে কাল নিয়ে যেতে পারেন। আচ্ছা ডাক্তার। এই নেন, এই চকলেটগুলো দিয়েন, আর আমি সকালে আসলে যাবেন। আচ্ছা ডাক্তার। এরপর ওরা চলে আসলো গাড়িতে। তাবাসসুম বলল, ভাই আমার ব্যাগটা রেখে আসছি, একটু দাঁড়াও, আমি আসতেছি। তাবাসসুম চলে গেল। রাতুল দাঁড়িয়ে আছে। স্নেহা বলল, সরি। সরি কেন? আসলে আমি না জেনে না দেখে আপনাকে সন্দেহ করেছিলাম, তাই সরি। আর আপনি চাইলে শুক্রবারে বিয়ে করব, সমস্যা নেই। একটা কথা রাখতে হবে আমার।
কি কথা শুনি আগে, তারপর বলবো। আপনার সাথে আমাকে সব সময় রাখতে হবে। বিয়ের পর তো সবসময় থাকবেন। আর আপনি কিসে পড়েন? আমিও মেডিকেলের ছাত্রী। ও আচ্ছা, তাহলে আমার সাথেই থাকতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, একটা কথা জানার ছিল, যদি সত্যি করে বলতেন। জি বলেন, আমি সত্যিটাই বলবো। হাসপাতালে যে অভিনয়টা করছেন আপনি, আমি তো ভেবেছিলাম আপনি সত্যিই পাগল হয়ে গেছেন। আসলে সত্যি বলতে কি, আমি আপনাকে আমাদের কলেজে প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম। এরপর থেকে অনেক ঘুরেছি আপনার পিছনে, কিন্তু কখনো কথা বলার সুযোগ পাই নাই, আর পাইলেও বলতে পারি নাই। ও আচ্ছা, আপনার আম্মু আব্বুকে কি বলেছেন আমার বিষয়ে? বলছি যে তোমরা যদি ওই ছেলের সাথে আমার বিয়ে না দাও তাহলে আমি হাত কাটবো। 2 দিন হাতও কেটেছিলাম। পরে আব্বু আপনার সব পরিচয় বের করেছে, আর আপনার আব্বু আর আমার আব্বু কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল, তাই আরও সুবিধা হয়েছে। ও আচ্ছা, আপনার পুরো পরিবারই দেখি ভালো অভিনয় করতে পারেন। আমি যদি এখন রাজি না হই, বিয়ের জন্য কি করবেন? কিছু না, এখন হাসপাতালের ছাদ থেকে লাফ দিয়ে মরে যাব। আচ্ছা, দেখি কিভাবে মরেন। আমি কিন্তু সত্যি করে বলতেছি, আমি মরে যাব। আচ্ছা, যান। যে স্নেহা দৌড়ে হাসপাতালের দিকে যাচ্ছে, রাতুল তার হাতটা টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরল। আরে আমি তো মজা করছিলাম। স্নেহা কান্না করতে করতে বলল, তাই বলে আমাকে কাঁদাবেন? আপনি খুব পচা, আপনার সাথে কথা বলবো না। সত্যি তো? না। এই কান্না থামান, তাবাসসুম আসতেছে। তাবাসসুম এসে বলল, চলো ভাইয়া। চলো। ওরা গাড়ি করে একটা কফি শপে আসলো। তোরা বস, আমি আসতেছি ওয়াশরুম থেকে। আচ্ছা ভাইয়া। রাতুল যেতেই তাবাসসুম বলল, ভাবি আপনি কান্না করছিলেন কেন তখন? কই কান্না করছিলাম, এমনিতেই চোখে কি যেন পড়েছিল। মিথ্যা বলে কোনো লাভ নেই, আমি সব জানি কি বলছে ভাইয়া। তুমি কি করে জানো? ভাইয়ার শার্টের 2টা বোতাম হচ্ছে সিসি ক্যামেরা, আর আমার বোরখার এই হিজাবগুলো তো দেখো 3টা কালো বোতাম এর মতো আছে। এই 3টা থেকে 2টা সিসি ক্যামেরা। ভাইয়া যা বলবে আমি শুনতে পাবো, আর আমি যা বলবো ভাইয়া শুনতে পাবে। ভাই বোনের মাথায় তো খুব ভালো বুদ্ধি আছে। ভাইয়া আসতেছে, চুপ থাকো ভাবি। আমাকে রেখে কফি খাওয়া শেষ করে ফেললি? না, খাই নাই তো ভাইয়া, আমার সাথে একজন ডাক্তার লাগবে। আমি একা এতজনকে দেখাশোনা করতে পারি না। স্নেহা তোর সাথে থাকবে? ভাবি ডাক্তারে কিছু জানে নাকি? স্নেহা মেডিকেলের ছাত্রী, আর ওর সব কাগজপত্র আমার কাছে আছে। গতকালকে জবের জন্য অ্যাপ্লাই করেছিল সে। তাহলে তো ভালোই, পুরো পরিবার ডাক্তার। আর তুই সব বুঝিয়ে দিবি স্নেহাকে। আমি কালকে একটু দুবাই যাব। দুবাই কেন যাবেন? একজন পেশেন্টের অপারেশন করানোর জন্য। ও আচ্ছা, কতদিন থাকবেন? 1 দিন থাকবো, পরের দিন চলে আসবো আবার। ও আচ্ছা, আমাকে নিয়ে যাবেন? আপনার তো পাসপোর্ট নাই, আপনার পাসপোর্ট করাবো কিছুদিন পর। আপনার যেটা ইচ্ছে। স্নেহার মনটা খারাপ হয়ে গেল রাতুলের সাথে যেতে পারবে না বলে। আচ্ছা, আমি এসে একটা জায়গায় নিয়ে যাব তোদের। কোথায় ভাইয়া? গত মাসে আমি আর তুই একটা বিচে গিয়েছিলাম, ওইখানে। ইয়াহু, ভাইয়া জায়গাটা খুব সুন্দর। আচ্ছা চল, বাসায় চলে যাই, অনেক রাত হয়েছে। এরপর ওরা চলে আসলো বাসায়। বাসায় এসে রাতুল ওর রুমে আসলো। ওর রুমের দরজা সবসময় খোলা থাকে, কারণ ওর রুমে আম্মু আসে মাঝে মধ্যে ওষুধের জন্য। রাতুল চোখটা বন্ধ করতেই হঠাৎ বুকে ভারী কিছু অনুভব করলো। তাকিয়ে দেখে স্নেহা ওর উপরে শুয়ে আছে। এই আপনি এখানে কেন? আমি একা ঘুমাতে পারি না আপনাকে ছাড়া। আগে ঘুমাইতেন কিভাবে আপনার বাসায়? আপনার একটা ছবি বুকে জড়িয়ে ধরে ঘুমাইতাম। তো এখন ওইভাবে গিয়ে ঘুমান? জায়গা নাই। তাবাসসুমের ঘরে জায়গা আছে। ওর খাট ছোট। আমার খাটও তো ছোট্ট, 2জন জায়গা হয় না? আপনি এত কথা বাঁচান কেন? ঘুমান, আমি এই ঘর থেকে যাব না। আপনি যা মন চায় তাই করেন। আচ্ছা। রাতুল ঘুমের ভান করে শুয়ে রইল। স্নেহা ও ঠোঁটের সাথে তার ঠোঁট লাগিয়ে চুমু খাচ্ছে আর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রাতুল কিছুই বলল না, ঘুমের ভান করে শুয়ে রইল। স্নেহা ও ঠোঁটের সাথে তার ঠোঁট আরও চেপে ধরল আর নাক চেপে ধরল। রাতুলের দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। রাতুল লাফ দিয়ে উঠে পড়ল। স্নেহা বলল, আপনি ঘুমের ভান করেন যতই, আমি বুঝি কে ঘুমাইছে আর কে ঘুমায় নাই। মেয়েটা দেখি খুব ভয়ানক। আচ্ছা এখানে শুয়ে থাকেন, আমি আপনাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। আর এই শীতে? কি এই শীতে? কিছু না, ঘুমান। স্নেহাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা আম্মু চিৎকারে ওদের ঘুম ভাঙলো। আম্মু বলল, কিরে তোরা দুজন একসাথে কেন? রাতুল স্নেহাকে ফিসফিস করে বলল, আপনি আম্মুকে সামলান, আমি যাই। এই
কি বলছিস স্নেহাকে? আম্মু, তাবাসুমের খাট খুব ছোট আর তাবাসুম খুব নড়াচড়া করে, তাই আমি এইখানে চলে আইছি। ও আচ্ছা, তাই বলে বিয়ের আগে তুমি এমন করে শুইবা? আম্মু আর শরম দিয়েন না, আপনি যান, আমি আসতেছি। আচ্ছা। আম্মু কি বলছে? কিছু না, আমার শরম করে বলতে। ও আচ্ছা, তাহলে রাতে দরজা খুলে ওইভাবে যে শুইছো তখন শরম করে নাই? আমার খেয়াল ছিল না দরজা লাগাতে। আর তোমরা কি এখন আমাকে এটার জন্য পচাবে? না, যান মহারানী, ফ্রেশ হয়ে আসেন, আবার হাসপাতালে যেতে হবে। ওকে। স্নেহা ফ্রেশ হয়ে আসলো। রাতুল স্নেহাকে নিয়ে নিচে নামতে আম্মু বলল, খোলা দরজা, বসেন। তাবাসসুম আম্মুকে জিজ্ঞেস করলো, আচ্ছা মোর খোলা দরজা কি? এটা তুই বুঝবি না, স্নেহার আমার গুণধর ছেলে বুঝে গেছে এতক্ষণে। তাবাসসুম, আমি হাসপাতালে যাচ্ছি, তুই স্নেহাকে নিয়ে চলে আসিস। খেয়ে যাও ভাইয়া। না, খিদা নাই, তুই খা। আরে এত রাগ করিস কেন? আমি তো মজা করছি স্নেহার সাথে। না, আমার কাজ আছে অনেক, আমার দুবাই যেতে হবে। ও আচ্ছা, তোর কি কাপড় গুছিয়ে রাখবো? না, একদিনের জন্য যাব। আর কার কি কি লাগবে লিস্ট করে রাখো। আমার জন্য কিন্তু ওইটা নিয়ে আসবেন। আম্মু অবাক হয়ে বলল, কিরে রাতুল, ওইটা মানে কি? আমি কি করে জানবো ওইটা মানে কি? যে বলছে তাকে জিজ্ঞেস করো। আমি গেলাম। সত্যি বলতে কি রাতুল নিজেও জানে না স্নেহা কোনটার কথা বলছে। রাতুল গাড়িটা বের করে চলে আসলো হাসপাতালে। এসে সবাইকে চেক আপ করলো, আর যাদের রিলিজ লাগবে রিলিজ দিয়ে কেবিনে বসে আছে। স্নেহা আসলো, বলল, আপনি না খেয়ে চলে আইছেন কেন? আম্মু আমাদের শরম দিচ্ছিল, আপনি দেখেন নাই? দেখছি, আমি খাইয়ে দিতেছি। আর দুবাই কখন যাবেন? আজ বিকালে 5টায়। ও আচ্ছা। স্নেহা ওকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে কথা বলতেছে দুইজন। তাবাসসুম আসলো, বলল, দুজন দেখতেছি প্রেমে ক্ষীর হয়ে আছো। বেশি পেকে গেছিস তাই না? তোর বিয়েটা দিয়ে দিব আমার বিয়ের পর। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, ইমনের সাথেই তোর বিয়ে দিব, রাজি তো? তোমার যেটা ইচ্ছা, আমি গেলাম। শোন। বলো ভাইয়া। ইমনের সাথে তোর কতদিনের রিলেশন চলতেছে? আসলে ভাইয়া 4 বছর। আরে বাবা, আমি আজ পর্যন্ত একটা প্রেম করতে পারলাম না, আর তুই কি না ইমনের সাথে 4 বছর ধরে প্রেম করতেছিস? তুমি করবে কি করে? আগে যদি বলতা তাহলে না হয় আমার বান্ধবী রায়শাকে বলতাম তোমার সাথে প্রেম করতো। তার আর দরকার নেই, এখন তোর ভাবির সাথে প্রেম করব। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, হানিমুনে কই যাবে? কই আর যাব, কোথাও যাব না, কিন্তু তোদের একটা সারপ্রাইজ দিব। কি সারপ্রাইজ বলো এখন? এখন যদি বলে দেই তাহলে সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকবে না। তাবাসসুম, আজকে কি আর কোনো কাজ আছে? না ভাবি, আর কোনো কাজ নেই। কেন? তোমার ভাইয়াকে নিয়ে একটা জায়গায় যাব। ও আচ্ছা, প্রেম করতে যাবা? যাও যাও, আমিও আসতেছি পেছন পেছন। আচ্ছা আসো, সমস্যা নাই, আমাদের প্রেম দেখে তুমি শুধু জ্বলবা। তাই নাকি? আমি চলবো না, তোমরাই চলবা, কারণ তোমার গফ আছে। আমারও বর আছে। না, এখনো বিয়ে হয় নাই। হয়ে যাবে। তাবাসসুম, এইখানে কি ঝগড়া করবি নাকি? না, ঝগড়া করব না। আর ভাইয়া, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবা? বল। আমাদের কোম্পানি আছে না, ওইটাই যদি ইমনের একটা চাকরির ব্যবস্থা করে দিতে তাহলে ভালো হতো। ইমন তো চাকরি করতেছে। কই, আমাকে তো বলো নাই কখনো। ইমন আমাদের কোম্পানিতে কাজ করে গত 1 বছর ধরে। আচ্ছা। এরপর রাতুল আর স্নেহা চলে আসলো লেকের পাড়ে। এসে দেখে বেশি মানুষ নেই, তাই স্নেহাকে নিয়ে চলে আসলো শিমুল গাছের নিচে বেঞ্চে বসে আছে। কিছুক্ষণ পর 2টা মেডিকেলের ছাত্রী এসে বলল, আরে রাতুল স্যার, আপনি এইখানে? রুবাইদা, আর তোমরা ক্লাস রেখে এখানে কি করো? কি আর করব, একটু ঘুরতে আইছি। আর আপনি ক্লাস করাতে যান নাই কেন? হাসপাতালে অনেক চাপ তো, তাই যাই না। আর তোমাদের তো সামনের মাসের 22 তারিখে পরীক্ষা, কেমন প্রিপারেশন চলতেছে? ভালো স্যার। একটা কথা স্যার। বলো। আপনার পাশে যে মেয়েটি বসে আছে উনি কে? উনি তোমাদের ভাবি। কি স্যার, আপনি আমাকে প্রেগনেন্ট বানিয়ে এখন অন্য মেয়েকে বিয়ে করবেন? তা হতে পারে না, আমি আপনার নামে মামলা দিব। আরে রুবাইদা, এসব কি বলতেছো? আমি তোমার শিক্ষক, আর তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছ কেন? এই হাফসা, তুই বল না। আমি আর কি বলবো সিসি ভাইয়া, আপনাকে ভালো মনে করেছেন মারা আপনি। স্নেহা মুখ থেকে বোরকাটা সরিয়ে বলল, শাকচুনি, যেই আমি কলেজে নাই আর তোরা আমার বরের সাথে লাইন মারতে চলে এলি,
আজকে তোদের পাইছি, দাঁড়া তোরা। আরে দোস্ত তুই, আমি তো ভাবছিলাম অন্য মেয়েকে বিয়ে করেছে ভাইয়া, তাই তো এই নাটক করছিল রুবাইদা, তাই না রে? রে, তোর বরকে পাহারা দিচ্ছিলাম। স্নেহা, এই দুইটা কি তোমার বান্ধবী? এই দুইটা তোমার নামে কত বড় মিথ্যা কথা বলছে। এই রুবাইয়ার দেখি, এইদিকে আয়, তুই বলে প্রেগনেন্ট, দেখি তোর বাবুটা কত বড় হয়েছে। আরে দোস্ত, আমি তো মজা করে বলছিলাম, তুই সিরিয়াস নিসনি কেন? দাঁড়া, তোদের কাল মজা দেখাবো কলেজে গিয়ে। বোন, এই তোর পায়ে ধরলাম, প্লিজ মাফ করে দে, আমি আর কখনো তোর বরের পিছু ঘুরবো না। মনে থাকে যেন, আর যা আমার চোখের সামনে থেকে। রুবাইদা চলে গেল, রাতুল বসে আছে। স্নেহা, তোমার বান্ধবীরা এতটা মিথ্যা বলতে পারে? আরে ওদের কথা বইলো না, ওরা এক নাম্বারের মিথ্যুক। আচ্ছা চলো ফুচকা খাবো এখন। দুজনে ফুচকা খেয়ে আরো অনেক জায়গায় ঘুরলো। ঘোরাঘুরি শেষ করে চলে আসলো বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে ফেললো। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিল। বিকাল 3:40 বাজে। রাতুল রেডি হয়ে চলে আসলো বিমানবন্দরে। তার সাথে স্নেহা আর তাবাসসুম আসলো। তাবাসসুম হাসপাতালে সবার খেয়াল রাখিস, আর স্নেহা তুমিও তাবাসসুমকে সাহায্য কইরো। আচ্ছা, আর ঠিক মতো যাইয়েন, গিয়ে ফোন দিয়েন। আচ্ছা। রাতুল চলে আসলো ভেতরে। ভেতরে এসে সবকিছু দেখিয়ে চেক করে চলে আসলো বিমানের ভেতরে। এসে বসে আছে 5 মিনিট পর বিমান ছাড়বে। আর রাত 4টায় দুবাই বিমানবন্দরে নামবে। বিমান ছেড়ে দিল। রাতুল বসে গল্প পড়তে লাগলো। গল্প পড়তে পড়তে কখন যে 3টা পার হয়ে গেল খেয়ালই নেই। রাতুল বিমানবন্দর থেকে ওর নিজ বাড়িতে চলে আসলো। এখানে ওর নিজস্ব কোম্পানি আছে, এটা কেউ জানে না। রাতুল আসতে ওর অফিসের ম্যানেজার চাচা বলল, আসো বাবা, ব্যাগটা আমার কাছে দাও। থাক চাচা, আমিই নিতে পারবো। রাতুল সবার সাথে কথা বলে চলে আসলো রুমে। রুমে এসে দেখে একটা মেয়ে বসে বসে পড়তেছে। রাতুল বলল, এই যে আপু, আপনি অন্য রুমে যান। মেয়েটি পেছনে ফিরে বলল, আপনি অন্য রুমে যান। আর আপনি কে? আমি রাতুল, এই বাসার মালিক। ও আচ্ছা, আমি চলে যাচ্ছি। আর রাতে যেন আপনাকে অন্য রুমে পাই, এই রুমে আমার। রাতুল আর কিছুই বলল না, কারণ পিচ্চি একটা মেয়ে, বয়স আনুমানিক 12 হবে। রাতুল ফ্রেশ হয়ে বিশ্রাম নিল। ম্যানেজার চাচা এসে বলল, বাবা, কিছু খেয়ে নাও। না, আমি কিছু খাবো না চাচা, আপনাকে একটা কাজ করতে হবে। বলো। এই লিস্টে যা যা আছে কাল আপনি এনে রাখবেন। আমি রাতের ফ্লাইটেই চলে যাব। থেকে যাও কিছুদিন। না, হাসপাতালে রোগী দেখতে হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি সব রেডি করে রাখবো। চাচা চলে গেল। রাতুল ঘুমিয়ে পড়লেও হঠাৎ মনে হলো কে যেন বিছানায় পানি ঢেলে দিল। রাতুল তাকিয়ে দেখে কেউ নেই। নিচে তাকিয়ে দেখে বিছানা ভেজা, আর প্যান্টও ভেজা। আর উঠে কাপড় পাল্টিয়ে গিয়ে শুয়ে পড়লো অন্য পাশে। চোখটা বন্ধ করতে আবারও ঠান্ডা ঠান্ডা লাগতেছে। রাতুল আর কিছু না ভেবে সারা ঘর দেখতে লাগলো, কিন্তু কাউকেই খুঁজে পেল না। আবার কাপড় পাল্টে শুয়ে পড়লো ঘুমের ভান করে। যেই ওর শরীরে পানি পড়লো, অমনি দরজার দিকে তাকিয়ে দেখে চাচার মেয়ে হাসতেছে। রাতুল বলল, এই যে পিচ্চি মেয়ে, আমাকে ঘুমাতে দিচ্ছ না কেন? আপনি আমার রুমে শুয়েছেন তাই ঘুমাচ্ছি না। আমি কি বলেছিলাম আপনাকে রাতে যেন এই রুমে না শুইতে? আমি কাল চলে যাব, আজকে রাতটা থাকতে দাও। আচ্ছা। আর আপনি হিসু করে দিচ্ছেন বিছানায়। বুড়ো হয়ে গেছেন, এখনো বিছানায় হিসু করে শরম করে না আপনার? খুব ফাজিল হয়ে গেছো, নিজে পানি ঢেলে এখন বলতেছো আমি হিসু করছি। এখন তো বাজেই রাত 4টা, আর ঘুমিয়ে কি করবেন? আচ্ছা তুমি যাও, আমি আর ঘুমাবো না। যাচ্ছি বাবা যাচ্ছি, এত পাগল হচ্ছেন কেন? আর একটা কথা। কি কথা বলো? কাল আমাকে চকলেট এনে দিবেন, না হলে আমি সবাইকে বলে দিব আপনি বিছানায় হিসু করেছেন। আচ্ছা যাও, চকলেট এনে দিব, কিন্তু কাউকে বইলো না প্লিজ। আচ্ছা, মনে যেন থাকে। মেয়েটা চলে গেল। রাতুল আর না ঘুমিয়ে ফ্রেশ হয়ে হাসপাতালের জন্য তৈরি হয়ে নিল। 6টা বাজতেই বেরিয়ে পড়লো হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে এসে সব ডাক্তারের সাথে কথা বলে রেডি করে নিল। অপারেশন রুমে চলে গেল। প্রায় 3 ঘন্টা 50 মিনিট অপারেশন করার পর অপারেশন সাকসেস হলো। সব ডাক্তারই খুশি। রাতুল চলে আসলো বাহিরে। এসে দেখে দুজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, বাবা, আমার মেয়েটা কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। যাক, আল্লাহ আমার মেয়েকে ভালো করে দিয়েছে। বাবা, একটা কথা, এই নাও 4 লক্ষ টাকার বাকি 5 লক্ষ টাকা আমি জোগাড় করতে পারি নাই। প্লিজ আমার মেয়েটাকে সুস্থ করে তুলো। এই টাকাগুলো আপনার কাছে রাখেন, আর বলেন আপনার কাছে কে টাকা চাইছে। ডাক্তার নীরব আমার কাছে 9 লক্ষ টাকা চাইছে। আমার সাথে আসেন। কোথায়? আসেন, তারপর বলতেছি। রাতুল চলে আসলো ডক্টর নীরবের কাছে। আসতে পারি নীরব সাহেব? আসুন আসুন। আমি চাইলে আপনাকে এখনই এই হাসপাতাল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারি।
কিন্তু স্যার আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কারণটা কি? আপনি এই বৃদ্ধ লোকের কাছে 9 লক্ষ টাকা চাইছেন কেন? এই টাকা না দিলে আমরা অপারেশন করতে পারবো না স্যার, তাই চাইছি। এই হাসপাতালে কোনো রোগীর কাছ থেকে টাকা নেবেন না। আর এই হাসপাতাল আমাদের, আপনাকে প্রতি মাসে বেতন দেওয়া হয়। এই হাসপাতালের মালিক যা বলবে আপনারা তাই করবেন। ওকে স্যার। আর কখনো যেন না শুনি কারো কাছ থেকে টাকা চাওয়া। ওকে স্যার। রাতুল চলে আসলো নিচের তলায়, যেখান থেকে হাসপাতালের প্রতিটি লোক ডাক্তারের কথা শুনে। এই যে মিস নাজমা, জি স্যার বলেন। আপনারা কি শুরু করেছেন? সবার কাছ থেকে টাকা নিচ্ছেন? স্যার এটা তো গত 4 মাস ধরে চলতেছে। হোয়াট? এসব কে করতেছে আর কার কথাই করতেছেন আপনারা? এই হাসপাতালের ম্যানেজারের কথায়। ম্যানেজার কোথায়? আমি ম্যানেজারকে ডেকে দিচ্ছি। না, আমি বসবো না। আপনি বলেন। ডাক্তার রাতুল এসেছে বাংলাদেশ থেকে। ওকে, আমি এখনই বলতেছি। কিছুক্ষণ পর ম্যানেজার আসে। ম্যানেজার, আপনি কি শুরু করেছেন? এই হাসপাতালটাকে কি আপনি নরকখানা বানিয়ে ফেলতেছেন টাকা দিয়ে? আসলে স্যার, আসলে না করে এই 8 মাসে যতগুলো পেশেন্ট এসেছে তাদের লিস্টই বের করেন। আর আপনি যতগুলি টাকা নিয়েছেন সবগুলো হিসাব দিবেন, না হলে আপনাকে চাকরি থেকে বের করব আর সারা জীবনের জন্য জেলে ঢুকিয়ে দিব। স্যার জেলে দিবেন না আমাকে, আমি এখনই সব কিছু রেডি করতেছি। কিন্তু স্যার একটা কথা। বলো। স্যার, এই হাসপাতালের জন্য কিছু গ্যাস সিলিন্ডার আনা হয়েছে আর কিছু বেড আনা হয়েছে। এইখানে 4 লক্ষ টাকা খরচ হয়েছে আর বাকি টাকা আপনার কেবিনে আছে। ওকে, সমস্যা নাই। সব লিস্ট আমার কাছে আনেন। আর এই 8 মাসে যতগুলো পেশেন্ট ভর্তি হয়েছে সবার ফোন নাম্বার আর ঠিকানা দেন, আমি নিজেই গিয়ে দিয়ে আসবো। স্যার সমস্যা নাই, ফোন দিলেও সবাই চলে আসবে। আর না হয় আমি গাড়ির ব্যবস্থা করতেছি। তাই করেন। আমি আমার কেবিনে আছি, 2 দিনের ভিতরে সবার টাকা যেন সবাই পেয়ে যায়। আর কারো কাছ থেকে যদি টাকা নিয়েছেন তাহলে তো বুঝতেই পারছেন কি হবে আপনার আর আপনার পরিবারের। স্যার। স্যার এই নেন গত 4 মাসের সব পেশেন্টের কাগজপত্র। আর আমার কেবিনে 10 জন লোক পাঠান আর সাথে যেন ফোন থাকে। ওকে স্যার, আমি পাঠাইছি, আপনি যান। ওকে, যাচ্ছি। রাতুল চলে আসলো ওর কেবিনে। এসে সবগুলো নোট খাতা দেখতে লাগলো। প্রায় 8 মাসে 2.5 কোটি টাকার ওপরে নিয়েছে। রাতুল ভেবে অবাক হচ্ছে, ও না আসলে তো আরও অন্যায় করত। রাতুল সবাইকে ফোন দিতে লাগলো, ম্যানেজার সহ আরও 10 জন এসে সবাইকে ফোন দিতে লাগলো। প্রায় রাত 8টা বাজে। মোট 775 জনকে ফোন করে তাদের টাকা দেওয়া হয়েছে। সবাইতে অনেক খুশি হয়েছে। আরও 1248 জন রয়েছে, কালকের মধ্যে শেষ করতে হবে। ম্যানেজার, আপনি আরও 15 জনকে ডাক দেন। আচ্ছা স্যার। স্যার আপনি কিছু খেয়ে নেন, আমি আনতেছি আরও লোক। সমস্যা নাই, আমি আসতেছি বাহির থেকে। আচ্ছা স্যার। রাতুল চলে আসছে নিচে এসে একটা হোটেলে ঢুকলো। ঢুকে ফ্রেশ হয়ে চিকেন ফ্রাই অর্ডার দিল। অর্ডার দিয়ে বসে আছে। আম্মু ফোন দিল, বলল, বাবা কখন আসবে? আম্মু, এই হাসপাতালে বাজে কাজ চলতেছে, গরিবদের টাকা মেরে খাইতেছে। আজকে সারাদিন 775 জনের টাকা দেওয়া হয়েছে। আরও রয়েছে অনেক মানুষ, আজকে আসতে পারবো না, কালকে আসবো বিকালের ফ্লাইটে। আচ্ছা এই নে, স্নেহার সাথে কথা বল। দাও। হ্যালো, কি করো? কিছু করি না, বসে আছি, হাতে মেহেদি লাগিয়ে দিতেছে তাবাচ্ছুম। ও আচ্ছা, তুমি একটু বেলকনিতে যাও তো। কেন? কথা আছে, যাও। বলো এখন। তোমার জন্য কি আনবো বলো? তোমার যা যা পছন্দ তাই আইনো। আচ্ছা, একটা দিবা? কি দিব? চুমু। না, নিজে দাও, আমার শরম করে। মা। আচ্ছা ভাই, কাজ আছে অনেক, কাল বিকেল 5টায় বিমানবন্দরে থাইকো, আমি আসবো। আচ্ছা। রাতুল ফোনটা কেটে দিল। কেটে দিয়ে চিকেন ফ্রাই খেয়ে চলে আসলো হাসপাতালে। ওর কেবিনে আসতে ম্যানেজার বলল, স্যার আরও 68 জন এসেছে। তো টাকাগুলো দিয়ে দেন, অপেক্ষা করছেন কেন? আপনার জন্য বসে আছি, আপনি দিয়ে দেন। সবাইকে ডাক দেন। সবাইকে টাকা দিয়ে দিল। আজকে সারা রাত সবাইকে টাকা দেওয়া শেষ হলো, কিন্তু কিছু জন বাকি রয়েছে। 48 জন, তাদের ফোন বন্ধ। তাই তাদের বাড়ির ঠিকানা নিয়ে চলে গেল তাদের বাসায় গিয়ে সবার টাকা পৌঁছে দিল। সবাই অনেক খুশি। এর মধ্যে সাংবাদিকদের কাছে এই কথা চলে গেল। অনেক সাংবাদিক আসলো। সারা রাত টাকা দিয়ে এবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হবে। রাতুল সবার উত্তর দিয়ে চলে আসলো বাসায়। অনেকেই খুব খুশি হয়েছে। বাসায় আসতেই ম্যানেজারের মেয়ে রাবিয়া, এই যে ডাক্তার সাহেব, আপনি কোথা থেকে আসছেন এখন? হাসপাতালে কাজ ছিল, আজকে চলে যাব, চিন্তা করো না। আপনি থাকতে পারেন এখানে, সমস্যা নেই। না, বাড়িতে তোমার ভাবি অপেক্ষা করতেছে আমার জন্য।
ভাবি মানে? আমি তো শুনেছিলাম আপনার বিয়ে হয় নাই। কাল আমাদের বিয়ে। ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম আপনার বিয়ে হয় নাই। আর আপনি দেখতে অনেক সুন্দর, আপনাকে দেখে ক্রাশ করেছে। হাই হাই, এই পিচ্চি মেয়ে কয় কি? আমাকে দেখে নাকি ক্রাশ খাইছে? এই যে পাকনা বুড়ি, এখন ভিতরে যাইতে দেন। আচ্ছা যান, আমি খাবার আনতেছি। তোমার আনতে হবে না, আমি রেডি হয়ে নিচে এসে খেয়ে নিব। আচ্ছা। রাতুল রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে আসলো। নিচে এসে দেখে সবাই আছে। আন্টি, খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার পাওয়া যাবে? আরে বাবা, এইসব কি বলছো? তুমি টেবিলে বসো, আমি খাবার দিচ্ছি। আচ্ছা। রাতুল খাবার খেয়ে নিল। খাবার খেয়ে রাবেয়ার আব্বুকে বলল, চাচা, সব কিছু কি আনা হয়েছে? ধন্যবাদ চাচা। আচ্ছা, আপনি চলেন আমার সাথে একটু মার্কেটে যাব। আর প্রায় তো দুপুর হয়ে এসেছে। কিছু শপিং করে বিমানবন্দরে চলে গেল। ভেতরে গিয়ে সবকিছু পাস করে চলে আসলো বিমানে। গিয়ে বসতেই বিমান ছাড়লো বাংলাদেশের উদ্দেশ্যে। বিমান 4:30-এ এসে বিমানবন্দরে এসে নামলো। রাতুল নেমে চলে আসলো বাহিরে। বাহিরে আসতেই সেনাবাহিনী আটকালো। বলল, এই যে স্যার, আপনার এই 3টি ব্যাগে কি আছে? স্যার, চকলেট আর কাপড় আর আমার মেডিকেলের জিনিস। মেডিকেলের জিনিসগুলো দেখান। এই দেখেন। রাতুল দেখিয়ে চলে আসলো বাহিরে। এসে দেখে স্নেহা আর তাবাস্সুম দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে। কেমন আছিস তাবাস্সুম? ভালো ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। আচ্ছা চল বাসায় যাই। হ্যাঁ চলো। এরপর চলে আসলো বাসায়। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে নিচে নামলো 2টা লাগেজ নিয়ে। আরেকটা ঘরে রেখে এসেছে, কারণ ওইটাই রাতুল আর স্নেহার জন্য জিনিস আছে। ভাইয়া, লাগেজ তো 3টা, এখানে তো 2টা আনছো, আরেকটা কোথায়? ওইটা আমার রুমে, ওইটাই আমার কাপড় আছে, আর কিছু নেই। ও আচ্ছা, তাই নাকি? তা কেমন কাপড় আমি আনতেছি? এই না তাবাস্সুম, যদি আনিস তাহলে তোকে একটা জিনিসও দিব না। কি জিজ্ঞাসা আগে বলো। না, পরে। তাবাসুম, তুই গিয়ে লাগেজটা নিয়ে আয়, আমি দেখবো কি কি আছে। মা, ওইটা আনার কি দরকার? এই যে মা, আনছি, কিন্তু এটাই তো তালা মারা। রাতুল, ফিঙ্গার দে তোর। এই দেখো, আমি সব আঙ্গুলের ফিঙ্গার দিছি, খুলবে না। ওয়েট আম্মু, আমি দেখতেছি কিভাবে খুলতে হয় এটা। দেখ। তাবাস্সুম ঘুরে ঘুরে 3বার লাগেজটাকে দেখলো। হঠাৎ ওর পায়ে ধরে বলল, ভাইয়া এখন কোথায় যাইবা? এই তুই আমার পা ছাড়। আচ্ছা, আমি খুলে দিতেছি, আর পায়ে ধরে খোলাতে হবে না। আসলে ওর পায়ের আঙ্গুলের ফিঙ্গার লক দিয়েছিল। তাবাস্সুম কেমন করে যেন বুঝে গেছে। রাতুল লাগেজটা খুলে দিয়ে দৌড়ে চলে আসলো রুমে। চলেন শুনে আসি নিচে কি কথা হচ্ছে। তাবাস্সুম বলল, আম্মু দেখো, তোমার ছেলে তোমার বৌমার জন্য কত কিছু আনছে। সত্যিই তো, পুরো লাগেছে বৌমার জন্য শাড়ি গহনা আরও অনেক কিছু আনছে দেখা যাচ্ছে। কি ব্যাপার ভাবিজান, একদিনেই এতটা হাত করে নিলে? আমি আবার কি করলাম? তুমি দেখো নাই কাল যে তোমার ভাইয়া জিজ্ঞেস করছে কি আনবে, আমি তো কিছুই বলি নাই আনতে, তোমার ভাইয়াই তো আনছে। আচ্ছা ভাবি, এইখানে তো 2টা নীল শাড়ি আছে, আমি একটা নেই? আচ্ছা নাও। আর আম্মু, আপনি এই শাড়িটা রাখেন। না, আমার দরকার নেই, আমার অনেক শাড়ি আছে। রাখেন তো। এটা বলে স্নেহা চলে আসলো রুমে। রুমে এসে ওকে বলল, এই যে মিস্টার, এত কিছু কে আনতে বলছে? এখন সবাই আমাকে শরম দিচ্ছে। আমি কি করে জানবো যে তাবাস্সুম এই লাগেজের কথা মনে রাখবে? হয়েছে হয়েছে, এখন নিচে চলেন, খাবেন, অনেক রাত হয়েছে। না, আমি যাব না, আমার শরম করে, তুমি গিয়ে নিয়ে আসো। আচ্ছা। স্নেহা খাবার নিয়ে আসলো। খাবার খেয়ে দুইজনে শুয়ে পড়ল। স্নেহাকে জড়িয়ে ধরে বুকের সাথে চেপে ধরে আছে স্নেহা বলল, এইভাবে সারা জীবন রাখবে তো? যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন রাখবো। আর তো 2 দিন বাকি বিয়ের, আমি বাসায় চলে যাই কাল। তোমার ইচ্ছে। আচ্ছা এখন ঘুমাও, কাল আবার হাসপাতালে যাব। এরপর ঘুমিয়ে গেল। সকালে তাবাস্সুমের ডাকে ঘুম ভাঙলো। রাতুল ঘুম ঘুম চোখে বলতে লাগলো, এই স্নেহা, একটা চুমো দাও না। তাবাস্সুম ঠাস করে গালে চড় মারলো। বলল, ভাইয়া তোমাকে আব্বু ডাকতেছে। কি রে, আমাকে চড় দিলি কেন? আমি কই চট দিলাম, আমি তো মাত্র আসলাম, আর তুমি কি বলতেছো এইসব? কই কি বললাম? আর আমাকে কে চড় মারলো? হয়তোবা স্বপ্ন দেখছিলে, সেখানেই চড় খাইছো কারো হাতে। হয়তোবা। এই তুই জানলি কি করে আমি চড় খাইছি? ঘুমিয়ে ঘুমিয়ে আবল তাবল বলতেছো, তাই ভাবছিলাম স্বপ্ন দেখতেছো। আচ্ছা যা তুই, আমি আসতেছি। আচ্ছা। এই শোন। বলো। এটা গোপন কথা, কাছে আয়, কানে কানে বলবো। বলো এখন। তুই কি ভাবছিস আমি দেখি নাই তুই যে আমাকে চড় মারছিস? আমি ভাবিকে বলে দিব তুমি আমাকে মারছো। বোন, বলিস না। এই নে, তোর জন্য কিছু জিনিস এনেছিলাম। কি আছে এটাতে?
ঘরে গিয়ে খুলিস। আচ্ছা। তাবাসসুম চলে গেল। রাতুল ফ্রেশ হয়ে হাসপাতালের জন্য রেডি হয়ে গেল। হঠাৎ তাবাসসুমের চিৎকার শুনতে পেল। রাতুল দৌড়ে গিয়ে দেখে তাবাসসুম আর স্নেহা দুজন দুজনকে জড়িয়ে ধরে চিল্লাচ্ছে। এই তোমাদের কি হয়েছে? ওই যে ওই বক্সে তেলাপোকা। তোমরা দুজন সামান্য প্লাস্টিকের তেলাপোকা দেখে ভয় পাও, আর সত্যি তেলাপোকা দেখলে কি করবে আল্লাহ জানে। তাবাসসুম, এই প্যাকেটটা তোকে কে দিছে? ভাইয়া দিছে, আমার মনে হয় এটা ভাইয়ারই কাজ। ধর তোর ভাইয়াকে। যেই ওকে ধরতে আসবে রাতুল এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলো। এসে আম্মুর পিছনে লুকিয়ে রইল। তাবাসসুম বলল, আম্মু ভাইয়া কোথায় গেছে? কেন রে, তোর ভাইয়া আবার কি করেছে? আর তোদের হাতে ঝাড়ু লাঠি কেন? তোমার ছেলে আমাদের ভয় দেখাইছে তেলাপোকা দিয়ে। তোরা এত বড় হয়ে গেছিস আর এখনো তেলাপোকাকে ভয় পাস? আগে বলো ভাইয়া কই? ওই যে সোফার পেছনে বসে আছে, চুল দেখা যাচ্ছে। এই রে, এখন আমি শেষ। যাই হোক, একটা কিছু করতে হবে। রাতুল বের হলো। আস্তে দৌড় দিল, নয়তো পড়ে যেতে পারে। যেই ভাবা সেই কাজ, ধপাস করে পড়ে গেল আর চোখ বন্ধ করে রাখলো। স্নেহা হাসতে হাসতে বলল, দেখো দেখো, আল্লাহ বিচার করছে, মরুক এইভাবেই। কিন্তু ভাবি ভাইয়া তো আর নাড়াচাড়া করছে না, কিছু হয় নাই তো আবার? কি বলতেছিস এইসব? চল আগে ধর সোফা তুলি। এরপর আম্মু তাবাসসুম আর স্নেহা ধরে ওকে সোফায় শোয়ালো। আম্মু বলল, তাবাসসুম, তুই গিয়ে চেকআপের বক্সটা নিয়ে আয় তো। আর স্নেহা মা, তুমি গিয়ে তেল গরম করে আনো, আমি দেখছি কি হয়েছে। তাবাসসুম আর স্নেহা চলে গেল। রাতুল আম্মুকে বলল, আম্মু আমি পালাই, না হলে আমাকে মেরেই ফেলবে। যা যা, তাড়াতাড়ি যা, এই এলো বলে। রাতুল তাড়াতাড়ি করে সিঁড়ি দিয়ে উঠে ওর রুমে এসে পড়ল। সব কিছু নিয়ে যেই সিঁড়ি দিয়ে নামতে যাবে অমনি স্নেহা আম্মুকে বলল, আম্মু উনি কই গেছে? জানি না তো, আমি খাবার টেবিল থেকে পানি আনতে গিয়েছিলাম, এসে দেখি নাই। কোথায় গেল ছেলেটা? নিশ্চয়ই হাসপাতালে গেছে, এছাড়া আর কোথাও যাবে না। চল তাবাসসুম, হাসপাতালে যাই। চলো ভাবি। তাবাসসুম আর স্নেহা চলে গেল হাসপাতালে। রাতুল নিচে নেমে খেয়ে আম্মুর কোলে মাথা রেখে টিভি দেখতে লাগলো। হঠাৎ কলিং বেলের আওয়াজ হলো। আম্মু গিয়ে দরজা খুলে দিল। তাবাসসুম আর স্নেহা আসলো, বলল, আম্মু ওনাকে তো পাইলাম না হাসপাতালে। আম্মু মিটমিট করে হাসতেছে। এটা দেখে তাবাসসুম বলল, আম্মু ডাল মে কুছ কালা হে। আরে সত্যিই তো, আমি তো ডালে কালো জিরা দিয়েছিলাম। আম্মু রসিকতা আর সময় পেলে না, বলো ভাইয়া কোথায়? তোদের সামনে দেখ, সোফায় শুয়ে আছে। তাবাসসুম আর স্নেহা ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলল, ভাইয়া তুমি এইখানে? তো কোথায় থাকবো, জাহান্নামে নাকি? এখন বলো আমাদের সাথে এমন করলা কেন? কি করলাম আমি? তোর বড় ভাইকে চড় মারতে পারলি? অবশেষে তুমিও? আমি আর এই বাড়িতে থাকবোই না, চলে গেলাম। রাতুল এটা বলে বাসা থেকে বেরিয়ে গেল। এখন বাজে 11টা। আজকে হাসপাতালে কাজ নেই বেশি, তাইও চলে আসলো বন্ধুর বাসায়। বন্ধুর বাসায় আসতেই বন্ধুর মা বলল, বাবা এখন তো আমাদেরকে ভুলেই গেছো, আগের মতো আসো না। সময় পাই না আন্টি, জানেন তো একটা ডাক্তারের কতটা রুগীকে দেখা যত্ন করতে হয়। আচ্ছা বলো কি খাবা? আর আজকে তোমাকে যাইতেই দিব না, আজকে আমি, তুমি আর তোমার আঙ্কেল বসে গল্প করব। আচ্ছা আন্টি। আসলে আন্টি ওকে তার ছেলের মতোই দেখে, অনেক আদর করে। আন্টি আপনার হাতে নুডলস আর মুরগির মাংস কষিয়ে রান্না করতেন, ওইটা আমার খুব ভালো লাগে। আচ্ছা তুমি উপরে যাও, দেখো মেহেদি শুয়ে আছে, ওর অফিস আজকে বন্ধ। আচ্ছা আন্টি। আন্টি চলে গেল রান্নাঘরে। রাতুল চলে আসলো মেহেদির রুমে। এসে দেখে শালা বউকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। মামা কি খবর? বউকে পেয়ে এখন বন্ধুকে ভুলে গেলি? ভাইয়া আপনি এসেছেন, এইখানে বসেন, আমি নিচ থেকে আসতেছি। না ভাবি, আপনার যাওয়ার দরকার নেই। মেহেদি বাবা হতে আর কতদিন আছে? আর 2 মাস আছে। ও আচ্ছা, ঠিক মতো খাচ্ছেন তো? আর দুধ, ডিম, ফল এসব বেশি করে খাইবেন। আচ্ছা এই নেন বিস্কুট খান, ঘরে তো কিছু নেই, নিচে খাবার রুমে সব আছে। থাক, আমি নিচ থেকে খেয়েই আইছি। মেহেদি ভাবিকে আবার চেক আপ করিয়ে আনিস, যাতে কোনো সমস্যা থাকলে ওইটা ঠিক করে নিতে পারবে। আচ্ছা তা মামা, আর কতদিন এই একা থাকবি? গত 29 বছর একাই শীত কাটিয়ে দিলি, এখন তো শীত আইছে, এখন তো বিয়ে কর। কাল আমাদের বিয়ে। আরে বাহ বাহ, তো কে সেই সৌভাগ্যবতী মেয়ে? আগে কলেজে থাকতে স্নেহা নামের একটা মেয়ে ছিল, ওইটাই। ও মেয়েটা খুব ভালো,
আর তোর পেছনে অনেক ঘুরেছে। ভাইয়া এবার স্নেহা ডাক্তার হয়েছে তাই না? হুম, তুমি কি করে জানো ভাবি? স্নেহা আমার মামাতো বোন। ও ভালোই হলো, আজকে বাসা থেকে বেরিয়ে এসেছি। আর যদি ফোন দেই বলবি আসে নাই। আচ্ছা। এরপর ওরা গল্প করতে লাগলো। দুপুরে খাবার খেয়ে সবাই মুভি দেখতে বসলো। মুভি দেখতে দেখতে কখন যে রাত হয়ে গেছে খেয়ালই নেই। রাতুল ফোনটা বের করে দেখে স্নেহার 200+ মিসড কল, আর মেসেজ তো আছেই। তাবাসসুমও ফোন করেছে অনেক, আর মেসেজও করেছে। চলুন স্নেহা মেসেজে কি কি লিখেছে তা জানবেন। এই যে আপনি কোথায় আছেন, প্লিজ বলেন আমাকে, আমি আপনাকে ছাড়া থাকতে পারি না। প্লিজ বাসায় ফিরে আসেন, সবাই চিন্তা করতেছে, আর আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না। মেসেজগুলো ছিল এরকম, আরও অনেক মেসেজ আছে। রাতুল মেসেজ করে বলে দিল, আসতেছি আন্টি, এখন যাই, সারাদিনই তো থাকলাম। রাতের খাবারটা খেয়ে যাও বাবা। না আন্টি, আবার আসবো 2 দিন পর বউকে নিয়ে। আচ্ছা, তোমার আম্মু ফোন দিয়ে বলেছিল যে তোমার বিয়ে কাল? হুম। রাতুল চলে আসলো বাহিরে, এসে রিক্সা নিয়ে চলে গেল ওর বাড়ির সামনে। বাড়ির দরজার সামনে সে কলিং বেল দিতে স্নেহা এসে দরজা খুলে দিয়ে ওকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। রাতুল বলল, এই পাগলি, কান্না করতেছো কেন? কান্না থামাও, দেখো আম্মু আব্বু তাকিয়ে আছে। সারাদিন কই ছিলেন? তোমার মামাতো বোনের যে বাসায় বিয়ে দিয়েছিলে ওইখানে। চলুন ভিতরে, হাত মুখ ধুয়ে খেয়ে নেবেন। তাবাসসুম কই? তাবাসসুম তো ওর রুমে, তুমি যতক্ষণ পর্যন্ত না ডাক দিবে ততক্ষণ দরজা খুলবে না বলছে, আর কান্না করতেছে। রাতুল চলে আসলো তাবাসসুমের রুমের সামনে। তাবাসসুমের দরজা লক করা। ও চাবি দিয়ে আস্তে আস্তে দরজাটা খুলে দেখে তাবাসসুম বালিশে মুখ গুজে কান্না করতেছে। রাতুল গিয়ে জড়িয়ে ধরে বলল, এই পাগলি মেয়ে, কান্না করছিস কেন? ভাই আমাকে মাফ করে দাও, আমি আর তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে পাগলি মেয়ে বলে কি, মুখ ধুয়ে আয়, খাবার খাবো, ক্ষুধা লাগছে। আচ্ছা। তাবাসসুম ফ্রেশ হয়ে আসলো। কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ওরা নিচে চলে আসলো। নিচে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিল। স্নেহা বলল, আম্মু আমি চলে যাই এখন, কাল তো একেবারের জন্য চলে আসবো। রাতুল যা, তুই গিয়ে দিয়ে আয়। না, ওনার যাওয়ার দরকার নেই, আমি একাই যেতে পারবো। চুপ, এখানে দাঁড়িয়ে থাকো। তাবাসসুম যা, রেডি হয়ে আয়। কেন? কোথায় যাব? বাহিরে যাব, যা রেডি হয়ে আয়। আচ্ছা। তাবাসসুম রেডি হয়ে আসলো। স্নেহা তাবাসসুমকে নিয়ে চলে আসলো বাহিরে। হেঁটে হেঁটে যাচ্ছে স্নেহাদের বাসায়। বেশি দূরে না, 3 রাস্তার সামনে সে দুইজনকে নিয়ে ফুচকার দোকানে চলে গেল। মামা, এই দুজনকে ফুচকা দেন। আমি খাবো না। সত্যি খাবে না তো? আমি খাবো। এইভাবে চোখ বড় করে তাকিয়ে আছো কেন? আমি ভয় পাই তো। চুপচাপ খাও। এরপর ফুচকা খাওয়া শেষ করে চলে আসলো স্নেহাদের বাসায়। বাসায় এসে দরজার সামনে দাঁড়িয়ে রইল স্নেহা। তাবাসসুম, তুই একটু ওইদিকে যা তো, আমি আসতেছি। আচ্ছা ভাইয়া। তাবাসসুম চলে গেল। রাতুল জড়িয়ে ধরল স্নেহাকে, আর ও ঠোঁটে আলতো করে চুমু দিল। কাল তো আমাদের বাসায় চলে যাবে, আজকে না হয় থাকো, আর আমি বাসায় গিয়ে ভিডিও কলে আজকে সারা রাত কথা বলবো। সত্যি তো? সত্যি, যাও এখন, আর শীত করতেছে। কাল থেকে আর শীত করবে না তোমার। এটা বলে স্নেহা চলে গেল। রাতুল তাবাসসুমকে নিয়ে চলে আসলো বাসায়। রাস্তায় তাবাসসুম বলল, ভাইয়া আমি কিন্তু দেখেছি কি করছো ভাবিকে। ভালো করছিস, আমাদের বিয়ের পর তোর বিয়েটা দিয়ে দিব। না, আমি আরো পরে বিয়ে করতে চাই, আমার বেতন দিয়ে একটা কিছু করতে চাই। আচ্ছা যা, তোর ইচ্ছে, যখন বলবি বিয়ে করবি তখন বিয়ে করিয়ে দিব। আচ্ছা, আর স্নেহা ভাবিকে কষ্ট দিও না, ভাবি খুব ভালো। আর পাকনামও করতে হবে না। বাসায় ঢুকে রুমে গিয়ে দরজা লাগিয়ে স্নেহাকে ফোন দিল। কথা বলতেছিল, হঠাৎ স্নেহা বলল, আমরা 2টা বাবু নেব, এর বেশি নিব না। না, আমি একটা ফুটবল টিম বানাবো। আমার বুঝি শরম করে না এইসব বলতেছো? এইখানে তো আর অন্য কেউ নাই যে তারা শুনলে তোমার শরম করবে। বিয়ের দিন রাতে আমাকে নিয়ে বাইরে হাঁটতে যাবে? আচ্ছা ঠিক আছে। ডাক্তার বউ, আরও ইচ্ছে আছে, আমার সবগুলো পূর্ণ করতে হবে তোমার। আচ্ছা, পূর্ণ করব। এইভাবে আরো অনেক কথা বলতে বলতে ফজরের আজান পড়ে গেল। স্নেহা এখন রাখি। আচ্ছা ভাই। বাই। রাতুল ফ্রেশ হয়ে চলে আসলো মসজিদে। নামাজ পড়ে এলাকাটা একটু ঘুরলো। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে তাবাসসুম ফোন করেছে। ফোনটা রিসিভ করতেই তাবাসসুম বলল, ভাইয়া তুমি কোথায়? এই তো 3 রাস্তার মোড়ে। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি?
হাসপাতালে দুটো রোগী এসেছে, বাইক অ্যাক্সিডেন্ট করেছে, খুব খারাপ অবস্থা। তুমি ওইখান থেকে হাসপাতালে চলে যাও, আমি তোমার সব কিছু নিয়ে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আয়, আর আমার বাইক নিয়েই এসে পড়িস, চাবিটা ড্রয়ারের ভিতরে। আচ্ছা। রাতুল ফোনটা কেটে চলে গেল হাসপাতালে। নার্স, রোগীর কি অবস্থা এখন? স্যার, অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে, দুইজনের খুবই খারাপ অবস্থা। ডাক্তার রফিককে খবর দেন তাড়াতাড়ি আসার জন্য। ডক্টর রফিক আগে এসে গেছেন, আপনার বোন ফোন দিয়ে বলে দিয়েছিল এখন অপারেশন রুমে আছে, আপনি যান, সবকিছু রেডি করা আছে। ওকে। রাতুল চলে গেল অপারেশন রুমে। ডাক্তার রফিকের কি অবস্থা? স্যার, মেয়েটা খুব বেশি ব্যথা পেয়েছে, আপনি মেয়েটার অপারেশন করেন, আমি ছেলেটা করতে পারবো। ওকে। রাতুল মেয়েটার অপারেশন শুরু করে দিল। তাবাসসুম আসলো, বলল, ভাইয়া এই নাও তোমার সব কিছু। এরপর রাতুল, তাবাসসুম আরও দুজন নার্স অপারেশনটা সাকসেস করলো। মেয়েটার বাঁচাই মুশকিল ছিল, আল্লাহর রহমতে এখন ঠিক আছে। রাতুল চলে গেল ডক্টর রাফিকের কাছে। ডাক্তার রফিক কি হয়, আপনি চিন্তিত কেন? স্যার, ছেলেটার আগে একটা কিডনি নষ্ট ছিল, কিন্তু একটা ভালো আছে। অপারেশন সাকসেসফুল হয়েছে তো? স্যার, কিন্তু আরেকটা কিডনি না লাগালে ছেলেটা হয়তো আর 2 মাস বাঁচবে। ওকে। এরপর তারা অপারেশন রুম থেকে বের হলো। বের হতেই রোগীর বাবা মা বলতে লাগলো, ডাক্তার সাহেব এখন তারা কেমন আছে? অপারেশন সাকসেসফুল, কিন্তু আপনার ছেলের একটা কিডনি আগে থেকে নষ্ট, আপনারা জানতেন? কিন্তু আমাদের কাছে এত টাকা ছিল না যে আমরা ওর আরেকটা কিডনি দিতে পারবো। সমস্যা নেই, আপনার মেডিকেলের কোনো টাকা দিতে হবে না। আপনি কিডনির জন্য 20,000 টাকা দিতে পারবেন তো? পারবো, এই নেন টাকাটা। আমার কাছে না দিয়ে নিচে দেখবেন একটা মেয়ে বসে আছে, কম্পিউটার আছে 2টা, মেয়েটার নাম নীলুফা, তাকে গিয়ে বলবেন ডাক্তার রাতুল বলছেন এই টাকাটা রাখার জন্য। কিছু বললে না তো? যদি কিছু বলে তাহলে আপনি বলবেন আমাকে ফোন দিতে। রাতুল চলে আসলো কেবিনে। কেবিনে এসে দেখে স্নেহা বসে আছে। স্নেহা, তুমি এইখানে? তুমি ফোন ধরো নাই, তারপর আমি আম্মুকে ফোন করেছিলাম, আম্মু বলছে তুমি হাসপাতালে আসছো, তাই আমিও চলে আইছি। ও আচ্ছা, এখন তুমি বাসায় চলে যাও, আজ না আমাদের বিয়ে। আরেকটু থাকি না? না, তুমি বাসায় যাও, আমি একটু পর চলে যাব। আচ্ছা। স্নেহা চলে গেল। রাতুল নার্সদের সাথে কথা বলে চলে গেল নিচে ফার্মেসিতে। সাজ্জাদ, তুমি তো মনে হয় সিসি ক্যামেরায় দেখছো, এই লোক যদি আসে ওষুধের জন্য তাহলে তুমি ওষুধ এমনিতেই দিয়ে দিবে। আচ্ছা ডাক্তার। রাতুল আরও কিছু কথা বলে চলে আসলো কেবিনে। এসে দেখে রফিকা তাবাসসুম বসে আছে। তাবাসসুম, ছেলেটা একটু সুস্থ হলে তার সব পরীক্ষা করিয়ে দেখবি কেমন অবস্থায় আছে কিডনিটা। আচ্ছা, আর ভাইয়া কোনো চিন্তা করতে হবে না, আমাদের এখানে যথেষ্ট কিডনি আছে। ধন্যবাদ রফিক সাহেব, আপনি না থাকলে ছেলেটাকে হয়তো বাঁচাতে পারতাম না। আমি আপনার সব কিছু খেয়াল করছি, আপনি অনেক ভালো মানুষ, গরিবদের জন্য অনেক কিছু করেন। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরও করব। আমিও করতে চাই আপনাকে সাহায্য। ওকে ধন্যবাদ। কি খাবেন বলেন? কিছু খাবো না, একটা কথা ছিল। বলেন। তাবাসসুম, তুমি একটু বাইরে যাও। আচ্ছা। শোন তাবাসসুম, 2টা নার্সকে পাঠিয়ে দে ওই 2 জনের কাছে, আর তুই গিয়ে একবার দেখে আয়, খাবার দাবারের ব্যবস্থা করে দিস। আচ্ছা ভাইয়া। তাবাসসুম চলে গেল। রফিক সাহেব বলেন এখন? অনেকদিন ধরে একটা মেয়েকে পছন্দ হয়, কিন্তু বলতে পারি না। ভালো কথা, কে সে? আপনার বোন তাবাসসুম। রফিক সাহেব, ওর পিছু করা ছেড়ে দেন, ওর বিয়ে ঠিক করা আছে আরও আগে থেকেই। ও আচ্ছা, তো আরেকটা কাজ তো করে দিতে পারবেন? সাধ্যের মধ্যে থাকলে অবশ্যই করব। আপনি যে নার্সটাকে আমার সাথে দিয়েছিলেন অপারেশন রুমে, তার কি বিয়ে হয়েছে? না, পছন্দ হয়েছে নাকি? আপনিও পারেন রফিক সাহেব। আচ্ছা, আমি ডাকতেছি। নীলিমা, এই নীলিমা। জি ডাক্তার বলেন। ভিতরে আসেন, একটা কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করার কি আছে? রফিক সাহেব আসছে, কথা বলে মিটমাট করে নেন, আমি এখানে ঢুকবো না। আচ্ছা নীলিমা, আপনি কি আমাকে পছন্দ করেন? আসলে কি যে বলবো, আমার শরম করে বলতে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি আপনি হয়তো পছন্দ করেন না। না না, আমি ওনাকে লাভ করি অনেক আগে থেকে, ফেসবুকে অনেক কথা বলেছি, ভালোবাসি বলেছি, উনি রাজি হয়নি। ও আচ্ছা, রফিক সাহেব এইখানে আমি আর নাই, আপনার লাইন ক্লিয়ার। ধন্যবাদ। আচ্ছা, আমি চলে যাচ্ছি রফিক সাহেব, আপনার যদি কাজ না থাকে তাহলে আপনি 2টা পেশেন্টকে দেখেন। সমস্যা নেই, আমি আছি এখানে, আপনি নিশ্চিন্তে যেতে পারেন। রাতুল চলে আসলো। বাহিরে এসে বাইকটা নিয়ে চলে গেল বাসায়। বাসায় এসে দেখে আম্মু আব্বু বসে রয়েছে। কি হয়েছে আম্মু? কোথায় ছিলি এতক্ষণ? বিকাল 3টা বাজে। 2টা পেশেন্ট আইছিল, জরুরি অপারেশন করতে হয়েছে। হয়েছে, আর আমাকে ডাক্তারই বোঝাতে হবে না, যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আবার যেতে হবে তো। তাবাসসুম আসে নাই?
তোর আগে আইসে তাবাসুম দেখি রেডি হয়ে বসে আছে তোর মনে হয়। রাতুল উপরে এসে দেখে তাবাসসুম মেকআপ করছে। কিরে মেকআপ সুন্দরী? ভাইয়া আমি কিন্তু মেকআপ করি নাই, শুধু লিপস্টিকটা লাগিয়েছি। দেখেছি তো, মুখে আটা ময়দা মাইকা সাদা ভূত হয়ে গেছিস। আমাকে না বলে তোমার বউকে বলে দেখো, আজকে তোমার বউ কতগুলো আটা ময়দা মেখে আসে। আচ্ছা দেখবো নে। রাতুল চলে আসলো তাবাসসুমের রুম থেকে, এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। নিচে নামতে তাবাসসুম বলল, ভাইয়া আমি তো তোমার উপর ক্রাশ খাইছি। আম্মু আসতেছে, রুমে গেছে। আমাদের মেহমান কি চলে গেছে স্নেহাদের বাসায়? একটু আগে গেছে। ও আচ্ছা, আম্মু যাই তাহলে। যা, আর তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা। রাতুল বাইক নিয়ে বের হবে এমন সময় তাবাসসুম বলল, ভাইয়া বাইক নিয়ে কই যাও? কেন, বিয়ে বাড়িতে যাব। তাহলে আমিও যাবো বাইকে করে তোমার পেছনে বসে। আয় তাহলে। এরপর তাবাসসুমকে নিয়ে চলে আসলো বিয়ে বাড়িতে। রাস্তায় সব মানুষ হা করে তাকিয়ে আছে। বিয়ে বাড়িতে আসতেই গেট ধরলো ওর শালিকারা, বলল, দুলা ভাই 20,000 টাকা ছাড়া গেটে প্রবেশ করতে দিব না। কিন্তু আমি তো টাকা আনি নাই শালিকা, আছে মাত্র 10 টাকা। আমরা কিচ্ছু জানি না, আপনি দেন টাকা। রাতুলের বন্ধু রায়হান বলল, আচ্ছা একটা শর্তে টাকা দিতে পারি। কি শর্ত? যে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেতে পারবে সেই পাবে 20,000 টাকা, আর সাথে পাবে একটা গিফট। আচ্ছা আপনি এইদিকে আসেন। এরপর রায়হানের ঠোঁটে শালিকা চুমুটা দিয়েই দিল। রায়হান বলল, এই বাক্সে টাকা আর গিফট আছে, আমরা ভিতরে যাওয়ার পরে খুলবেন। আচ্ছা। এরপর ওরা ভেতরে যেতেই পেছন থেকে শালিকা চিৎকার দিয়ে উঠল। আসলে সেই বক্সে তেলাপোকা ছিল। ওরা এসে বসে পড়ল, খাওয়া দাওয়া শেষ করলো। এখন কবুল বলার পালা। কাজী আসলো। কাজী বলল, বাবা বলো কবুল। আরে মিয়া আপনি কবুল বলেন কেন? কবুল তো বলবো আমি। আরে তোমাকে তো বলতে বলেছি কবুল বলো। আপনি আবার বলেন কবুল। আরে কাজী আপনি চুপ থাকেন, বন্ধু তুই বল এখন। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ, আপনার বিয়ে হয়ে গেছে, এখন আমি চাই। আরে কাজী শুনে যান। বলেন। আপনার টাক মাথা এখনো ফাটাই নাই। আপনার ভাগ্য ভালো, আপনি আমার আগে কবুল বলেন কেন? সরি বাবা, আর বলবো না। কাজী চলে গেল। রাতুল বসে আছে, এখন বিদায় দেওয়ার পালা। স্নেহার দিকে তাকিয়ে দেখে একটুও কান্না করছে না, মুখে হাসি। ও মা, এটা আবার কেমন মেয়ে? অনেকের বিয়ের মধ্যে দেখেছে কান্না করে, আর এই মেয়ে কান্না করে না কেন? এরপর ওরা চলে আসলো গাড়িতে। গাড়িতে আসতেই স্নেহাকে বলল, স্নেহা তুমি কান্না করো নাই কেন? আমি কান্না করব কেন? আমি তো আমার প্রিয় মানুষটাকেই পেয়েছি। ও আচ্ছা, এর জন্য কান্না করো নাই? এরপর বাসায় আসতে স্নেহাকে ভেতরে নিয়ে গেল। রাতুল চলে আসলো ছাদে। ছাদে এসে বসে আছে। রায়হান আসলো। আমার বিড়াল কিন্তু মারতেই হবে ভালো করে। দূর, কি যে বলিস না, এইসব এখন না। ও আচ্ছা, রাত 12টার পর। ঠিক আছে, এই নে সিগারেট, শেষমেশ একটা খেয়ে যা। এরপর রাতুল আর রায়হান সিগারেট খেয়ে বসে বসে কথা বলছে। কারণ কখন যে রাত 12টা বেজে গেল খেয়ালই নেই। আব্বু আসলো, বলল, কিরে তুই এখানে কি করিস? এখন তো তোর বাসর ঘরে থাকার কথা, আর তুই এখানে? যাচ্ছি আব্বু একটু পর। না, এখন যেতে হবে। স্নেহা একা ঘরে বসে আছে। রায়হান যাও, রাতুলকে নিয়ে দিয়ে আসো। আচ্ছা আঙ্কেল। রায়হান রাতুলকে জোর করে বাসর ঘরে ঢুকিয়ে দিল। রাতুল ভেতরে গিয়ে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগিয়ে দিয়ে খাটের সামনে যেতে স্নেহা বিছানা থেকে উঠে এসে সালাম করলো। সুখে থাকো মা, সুখে থাকো। এই রে, কি বলে ফেললাম? এই আমি তোমার কোন কালের মা লাগি? হ্যাঁ, আরে আমি তো মজা করে বললাম। স্নেহা ওর শার্টের কলার ধরে বলল, আজকে রাতে মজা দেখাবো। ছাড়ো, আগে চলো নামাজ পড়ে আসি। চলো। এরপর রাতুল আর স্নেহা নামাজ পড়ে আসলো। স্নেহা বিছানায় বসলো। রাতুল একটা বালিশ নিয়ে সোফায় যাচ্ছে। স্নেহা বলল, এই কই যাস? কই যাস মানে সোফায় ঘুমাতে যাই। এইদিকে কথা আছে। এই মেয়ের সাহস দেখা যায় বেড়ে গেছে। বলো এখন। স্নেহা ওকে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে ওর বুকের ওপর বসে বলল, আমাকে আদর করবে না? কিসের আদর? আমি তো আদর করতে পারি না। হলে বাবুলে আমার বাবুটা বলে আদর করতে পারে না, আমি আদর করে দিচ্ছি। স্নেহা ওকে জড়িয়ে ধরে ওর ঠোঁট তার ঠোঁটের সাথে এক করে দিল। রাতুল আর কিছুই বলতে পারল না। এরপর শুরু হলো বিড়াল মারা। সকালে ঘুমিয়ে আছে, হঠাৎ চোখে ফোঁটা ফোঁটা পানি পড়তে লাগলো। তাকিয়ে দেখে স্নেহা মাত্র গোসল করে আসছে। ওর দিকে এক নজরে তাকিয়ে আছে। রাতুল আস্তে আস্তে ওর কোমরটা জড়িয়ে ধরতেই ওর ধ্যান থেকে ফিরল। বলল, এই ছাড়ো, সারা রাত ঘুমাতে দাও নাই, এখন আবার শুরু করতে চাইছো? আবার করব। শখ কত, আমি আর পারবো না। ওঠো, আম্মু ডেকে গেছে। আর তুমি দেখো না, আমি গোসল করে আইছি মাত্র।
দেখেছি, কিন্তু আমার সাথে যে আবার গোসল করতে হবে। এই বলে স্নেহাকে কোলে তুলে চলে গেল ওয়াশরুমে। শাওয়ারটা ছেড়ে দিল। প্রায় 10 মিনিট পর শাওয়ার থেকে বের হলো। বের হতেই তাবাসসুম বলল, কি ব্যাপার ভাবিজান, আপনাকে দেখে গেলাম একটু আগে গোসল করে বের হতে, আবার এখন গোসল করলেন যে, ব্যাপার কি? ব্যাপার কিছু না, তোমার ভাই আমাকে জোর করে নিয়ে গেছে ওয়াশরুমে। ও আচ্ছা, সামনের বছর যেন আমি ফুপু হতে পারি। কি যে বলো না, তোমার বিয়ের পর আমরা বাচ্চা নিব আশা আছে। না না, তা তো হয় না, আমি যা বলছি তাই হবে। আচ্ছা সেটা পরে দেখা যাবে, আমি নিচে যাই। আচ্ছা ভাইয়া, ও ভাইয়া। কি রে, আজ হঠাৎ এত পীড়িত করে ডাকতেছিস কেন? ভাইয়া দেখো তো এটা কি? এইটা তো আয়না। ভালো করে দেখে বলো। কি রে, এইটাকে লাগালো? আমাকে এখন যদি 10,000 টাকা না দাও তাহলে তো পুরোটা আছেই, জানো তো। এই সব কাজ করিস না, টাকা নিলে নে, কিন্তু এইটা করিস না, আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিস না। টাকাটা? এই নে টাকা। টাকা নিয়ে চলে গেল। রাতুলও চলে আসলো নিচে। নিচে আসতেই দেখে স্নেহা খাবার বাড়ছে টেবিলে। রাতুল যেই টেবিলে বসতে যাবে এমন সময় রফিকের ফোন। ডাক্তার, ছেলেটার অবস্থা বেশি ভালো না, আপনি এখনই চলে আসেন। আচ্ছা আসতেছি। এ বলে রাতুল খাবার না খেয়ে চলে আসলো হাসপাতালে। হাসপাতালে আসতেই দেখে রোগীর মা বসে বসে কান্না করছে। আন্টি, আপনি কান্না করতেছেন কেন? আমার ছেলে আর বেঁচে নাই বাবা। এটা শুনে রাতুল দৌড়ে ছেলেটার কাছে যেয়ে দেখে ছেলেটা নড়াচড়া করছে না। রফিক সাহেব, কি হয়েছে? ডাক্তার, ছেলেটা একটু আগে মারা গেছে। এটা হতে পারে না। এরপর রাতুল ছেলেটার হার্টবিটে কান লাগিয়ে শুনতে পেল হার্টবিটের আওয়াজ এখনো হচ্ছে। রফিক সাহেব, ছেলেটা এখনো বেঁচে আছে, অপারেশন করার জন্য সবকিছু রেডি করেন ইমিডিয়েটলি। ওকে ডাক্তার। এরপর ওরা ছেলেটার অপারেশন করলো। অপারেশন করার ঠিক 3 ঘন্টা পরে ছেলেটার জ্ঞান ফিরল। ডাক্তার, আমি তো ভেবেছিলাম ছেলেটা মারা গেছে, কিন্তু আল্লাহর রহমতে ছেলেটার জ্ঞান ফিরল। সবই আল্লাহর ভরসা। রাতুল বাইরে বের হতেই রোগীর মা বলল, ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সুস্থ আছে। একটু পর কেবিনে দিবে, গিয়ে দেখা করে আইসেন। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, আমার মৃত্যু ছেলেটাকে আবার ফিরিয়ে দিয়েছো। চাচি, আমাদের কাজই রোগীকে সুস্থ করা, আর আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করেছি। আল্লাহর রহমতে আপনার ছেলে সুস্থ আছে। আর ওই মেয়েটাকে? ওইটা আমার ছেলের বউ, মাত্র 3 সপ্তাহ হয়েছে বিয়ে করেছে। ও আচ্ছা, মেয়ের বাড়ি থেকে তো দেখা যায় কেউ আসে নাই। আসলে বাবা, দুজন প্রেম করে বিয়ে করেছে, আর আমরা গরিব বলে তারা এটা মেনে নেয় না, তাই মেয়েকে দেখতে আসে নাই। মেয়েটার বাবার নাম কি? সালমান সাহেব। মেয়েটা অনেক বড় লোক। ও আচ্ছা, সমস্যা নাই, আমি মেয়েটার বাবার সাথে কথা বলতেছি, আপনি চিন্তা করবেন না। আচ্ছা বাবা। এরপর রাতুল কেবিনে চলে আসলো। কেবিনে এসে দেখে স্নেহা বসে আছে। কি ব্যাপার, তুমি এইখানে? তো কোথায় থাকবো, সকালে ভাই বোন না খেয়ে চলে এসেছো, তাই খাবার নিয়ে এসেছি। ও আচ্ছা, ভালো করছো, এখন খাইয়ে দাও। আচ্ছা ফ্রেশ হয়ে আসো, আমি খাবার খাইয়ে দিতেছি। রাতুল ফ্রেশ হয়ে আসলো। স্নেহা খাইয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর তাবাসসুম আসলো, বলল, আরে ভাবি, আপনি ভাইকে খাইয়ে দিতেছেন আর ননদকে না খাইয়ে? আরে আমি তোমার কথাই বলতেছিলাম, তোমার ভাইয়া বলতেছে তুমি রোগী দেখতে গেছো, তাই আমি আর ডাকি নাই। এইখানে বসো, আমি খাইয়ে দিই। না ভাবি, আপনাকে খাইয়ে দেওয়ার প্রয়োজন নেই, ভাইয়াকেই খাওয়ান। আমাকে খাইয়ে দিলে ভাইয়া চলবে। কি বললি, আমার জ্বলবে? যা, আমি খাবোই না। এই তোমরা বসো, আমি দুজনকেই খাইয়ে দিব। এরপর রাতুলকে আর তাবাসসুমকে খাইয়ে দিল। তাবাসসুম চলে গেল। রাতুল বলল, তুমি খাইছো? খাওয়া দাওয়া শেষ করে এখন জিজ্ঞাসা করতেছো খাইছি নাকি? তোমার জন্য আমি না খেয়ে এইখানে আইছি, দুজন একসাথে খাবো বলে, আর তুমি আমাকে রেখেই খেয়ে ফেলছো। এই পাগলি মেয়ে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। না আমি খাবো না, আমি এখন বাসায় যাব। চুপচাপ এখানে বসে থাকো, আমি খাবার নিয়ে আসতেছি। রাতুল খাবার নিয়ে আসলো নিচ থেকে। খাবার এনে স্নেহাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে স্নেহা বলল, আমি কি চলে যাব নাকি একা আমাদের বাসায়? একা গেলে আম্মু কি ভাববেন? আমি সন্ধ্যায় তোমাকে নিয়ে যাব। আচ্ছা আমি এখন বাড়ি চলে যাই। একটা দিয়ে যাও। কি দেবো, কিছু তো আনি নাই। রাতুল স্নেহাকে জড়িয়ে ধরে লিপ কিস করছে। এমন সময় রফিক এসে বলল, ডাক্তার, একটা কথা ছিল। রফিকের গলার স্বর শুনে রাতুল স্নেহাকে ছেড়ে দিল। স্নেহা লজ্জায় বাহিরে বেরিয়ে গেল। রফিক সাহেব, বলেন, কি বলবেন? ডাক্তার, ছেলেটার কিছু ঔষধ লিখে দিতেন। আচ্ছা, আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই। এরপর রাতুল ওষুধ লিখে দিল। রফিক সাহেব চলে যাবেন এমন সময় বললেন, ডাক্তার, আপনার ঠোঁটের লিপস্টিকটা মুছে বের হয়েন, না হলে মানুষ দেখে হাসাহাসি করবে। এটা বলে রফিক সাহেব চলে গেলেন। রাতুল ওনার কথাই একটু লজ্জা পেল যেন।
এরপর ওয়াশরুমে গিয়ে ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলল। বাইরে এসে দেখে রফিক সাহেব। আপনি আবার? ডাক্তার, একটা কথা ছিল। বলুন। আমি ওনাকে নিয়ে একটু ঘুরতে যেতে চাই বিকাল 5টায়। ওকে যাইন, কিন্তু 6:30 আগে চলে আসতে হবে, পারবেন তো? পারবো। এরপর চলে আসলো দুইজন ছেলেটার কাছে। এসে দেখে ছেলেটার এখনো জ্ঞান ফিরেনি। তাই রাতুল দেখে চলে আসলো অন্য রোগীদের কাছে। সবাইকে দেখতে লাগলো। দেখা শেষ হলে রাতুল ওর কেবিনে এসে বসে আছে। আম্মু ফোন করলো। হ্যালো আম্মু, বলো। কি করছিস? এই তো বসে আছি, আপনি কি করতেছেন? কিছু না, টিভি দেখি। তাবাসুমকে নিয়ে একটু আসতে পারবি? কেন আম্মু? ওর জন্য ছেলে দেখতেছি। ছেলে দেখা বাদ দিয়ে দাও, ছেলে আমার পছন্দ আছে, আর ওর সাথে বিয়ে দিব। ও আচ্ছা, তাহলে আর কি করার, ছেলে পক্ষকে মানা করে দিই। তাই করো। ফোনটা কাটতেই তাবাসুম হাজির। কি হয়েছে ভাইয়া? কিছু না আম্মু, তোর জন্য ছেলে দেখেছে। তুমি কিছু বলো নাই? না, কি আর বলবো, তোকে বলে পছন্দ হয়েছে অনেক। ভাইয়া আমি তোমার কাছে এটা আশা করি নাই। আরে পাগলি বোন আমার, আমি বলে দিয়েছি যে তোর জন্য ছেলে দেখেছি, আমি তার সাথে বিয়ে দিব। সত্যি বলতেছো ভাইয়া? আচ্ছা, তোর কি আর কোনো কাজ আছে? মেয়েটার দায়িত্ব আমি নিয়েছি। ও আচ্ছা, মেয়েটাকে কাল থেকে সকালের দুপুরে বলবি ভাত খাওয়াতে, আর রাতে রুটি। আচ্ছা, ভাবি কি চলে গেছে? ও তো আরো 3 ঘন্টা আগে চলে গেছে। কেন, কোনো দরকার? ভাবি কবে জয়েন করবে এখানে? আর 2-3 দিন যাক, তারপর না হয় আসবে। আচ্ছা, আর আমার কথাটা যেন মনে থাকে। কোন কথাটা যেন? বেবি নেওয়ার কথাটা। আমি তো চেয়েছিলাম তোর বিয়ের পর নিব বেবি। না, আমি বিয়ের আগেই তোমার কোলে বাবু দেখতে চাই। আচ্ছা যা, তোর ভাবিকে বলিস আমাকে না বলে আমি 7টায় চলে যাব। তুই একটু দেখে রাখিস, আর তুই রফিক সাহেবকে বলে চলে আসিস 11টার দিকে। আচ্ছা, আর ছেলেটার কখন জ্ঞান ফিরবে মেয়েটা জিজ্ঞেস করতেছিল। কাল সকালে জ্ঞান ফিরবে। আর মেয়েটাকে না করবি না চিন্তা করতে, তাহলেই হবে। তুমি ওসব নিয়ে চিন্তা করো না, আমি মেয়েটার সাথে সারাদিনই কথা বলি। মেয়েটা সালমান সাহেবের মতো। চিনতে পারছি, ওনাদের অফিসও আছে আমাদের কোম্পানি থেকে, ওনারা কাপড় কিনে নিয়ে যায়। ও আচ্ছা, ভালোই হলো। তুমি একটু কথা বলো, ছেলেটাকে একটা ভালো কাজ জোগাড় করে দাও। ছেলেটা সুস্থ হোক, এরপর ভাবা যাবে। আচ্ছা, আমি যাই এখন। আচ্ছা যা। তাবাসসুম চলে গেল। রাতুল বসে আছে, কি করবে ভাবছে। হঠাৎ মনে পড়লো রায়হানের বউয়ের কথা। দিল ফোন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাবি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রায়হান কই ভাবি? কই আর হবে, তোমার বন্ধু অফিসে। ও আচ্ছা, তাহলে তো আপনার সাথে গল্প করার জন্য কেউ নাই। তুমি বলে বিয়ে করেছো? আচ্ছা, এক কাজ করতে পারেন, আমাদের বাসায় চলে যান। স্নেহা আর আম্মু একা বাসায় আছে। আচ্ছা, তোমার বউকেও দেখা হলো না আর গল্প করা হলো না। ফোনটা কেটে দিল। ফোন কেটে চলে আসলো বাহিরে। বাহিরে আসতেই একজন নার্স বলল, ডাক্তার, একটা পেশেন্ট এসেছে, পায়ের একটা আঙ্গুল পড়ে গেছে মাটি কাটতে গিয়ে। আপনাকে ডাক্তার রফিক যেতে বলেছেন তাড়াতাড়ি। আমি যাচ্ছি, আপনি 222 নম্বর রুমে যান, গিয়ে দেখবেন তাবাসসুম আছে, ওনাকে বলবেন আসতে। আচ্ছা। রাতুল চলে গেল রফিক সাহেবের কেবিনে। গিয়ে দেখে বেডে ছেলেটা অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর রফিক সাহেব পাটা সেলাই করছেন। রফিক সাহেব হেল্প করতে হবে নাকি? অনেক রক্ত পড়েছে, তাড়াতাড়ি সেলাই করতে হবে। এরপর রাতুল ছেলেটার পা সেলাই করে ব্যান্ডেজটা বেঁধে দিল। প্রায় 2 ঘন্টা পর ছেলেটার জ্ঞান ফিরল। ছেলেটার শরীর দুর্বল হয়ে গেছে, একটা স্যালাইন লাগিয়ে দিল। 1 ঘন্টা পর ছেলেটাকে তার বাবা মা নিয়ে চলে গেল। রাতুলও দেখতে দেখতে চলে আসলো ছেলেটার কেবিনে। এসে দেখে তার বউ ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই যে আপু, আপনি এই বেডে শুয়ে থাকেন। না, আমি আমার বরের পাশে থাকবো। আপনার শরীর এখনো দুর্বল, আপনি এখানে শুয়ে থাকেন। আর আপনার বরের জ্ঞান ফিরে নাই, আপনি এখানে শুয়ে থাকেন। আচ্ছা। তাবাসসুম এই নে, ওনার জন্য এই কয়েকটা ওষুধ এনে খাইয়ে দে, শরীর থেকে দুর্বলতা কেটে যাবে। আচ্ছা। রাতুল চলে আসলো কেবিনে। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাতুল তাবাসসুমকে বলে চলে আসলো বাসায়। বাসায় আসতে স্নেহা জড়িয়ে ধরে বলল, আমার বরটা খুব ভালো, এইদিকে আসো, একটা মিষ্টি দিয়ে দিই। এসেছি, দাও। এরপর আমি ফ্রেশ হতে যাব। হয়েছে? না, আরেকটা দাও। এবার হয়েছে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি রেডি হয়ে নাও। আচ্ছা। রাতুল ফ্রেশ হয়ে এসে দেখে স্নেহা রেডি হয়ে বসে আছে। রাতুলও রেডি হয়ে নিচে চলে আসলো। নিচে আসতেই আম্মু বলল, ভালোভাবে যাস, আর কাল হাসপাতালে যাওয়ার দরকার নেই। আমি আর তোর আব্বু যাবো নে। আচ্ছা। আম্মু হচ্ছে ডাক্তার, আর আব্বুও ডাক্তার, এরা অনেক কিছু বুঝে। এরপর ওরা চলে আসলো বাহিরে। বাইকটা বের করে চলে আসলো স্নেহাদের বাসায়। স্নেহা বাসায় এসে কলিং বেল বাজাতে
রাতুলের শালিকে দরজা খুলে দিয়ে বলল, দুলা ভাই কেমন আছেন? ভালো আছি শালিকা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, ভেতরে আসেন। ওরা ভেতরে চলে গেল। ভেতরে যেতেই শাশুড়ি মা বলল, বাবা কেমন আছো? ভালো আম্মা, আপনি কেমন আছেন? ভালো। স্নেহা, জামাই বাবাজিকে তোর রুমে নিয়ে যা। আচ্ছা আম্মু। এরপর চলে আসলো স্নেহা রুমে। স্নেহা রুমে আসতেই রাতুল অবাক, কারণ রাতুলের বিভিন্ন জায়গায় গিয়ে পিক তুলেছিল, সব পিক দেওয়ালে টাঙানো আছে। স্নেহা, এইসব পিক কই পাইছো? তুমি যেই জায়গায় যেতে আমিও তোমার পিছনে পিছনে যাইতাম। ও আচ্ছা। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য কিছু রান্না করে আনতেছি। আচ্ছা যাও, আর শালিকাকে পাঠিয়ে দিও। আচ্ছা। স্নেহা চলে গেল নিচে। একটু পর রোবাইদা মানে রাতুলের শালিকা আসলো। শালিকা, এই নাও তোমার চকলেট। ধন্যবাদ দুলা ভাই। দুজন কথা বলতেছিল, হঠাৎ শালিকার ফোনে কল আসলো। কে ফোন করেছে শালিকা? না মানে কেউ না দুলা ভাই। বুঝতে পারছি বয়ফ্রেন্ড। আচ্ছা যাও, কথা বলে আসো, তারপর আমার সাথে গল্প কইরো। দুলা ভাই আমি 2 মিনিট পর আসতেছি। ওকে। শালিকা চলে গেল। রাতুল বসে বসে ফোন টিপতে লাগলো। একটু পর আসলো শালিকা। ছেলেটা কে শালিকা? দুলা ভাই আপনাদের এলাকায় রবিন থাকে, সে। তুমি কি ওর ব্যাপারে সবকিছু জানো? কি জানবো, আমি জানি রবিন ভালো ছেলে। ও কেমন ভালো আমি তোমাকে দেখাচ্ছি, এই দেখো। ফোন থেকে একটা ভিডিও বের করে শালিকার হাতে দিল। শালিকা বলল, ছি 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 ছি, আমি এইরকম একটা ছেলের সাথে রিলেশনে আছি, আমি ভাবতেও পারি নাই। যাই হোক, তুমি রবিনকে ভুলে যাও। যদি রবিন তোমাকে বিরক্ত করে তাহলে আমাকে বলবা। আচ্ছা। রাতুল আর রোবাইদা কথা বলতেছে। স্নেহা আস্তে আস্তে বলল, কি কথা হচ্ছে শালিকা দুলা ভাইয়ের মধ্যে? কি আর কথা হবে, জিজ্ঞেস করেছিলাম যে কলেজ কেমন চলে এইসব। ও আচ্ছা, রোবাইয়াত তুই তোর রুমে যা। আচ্ছা। শালিকা চলে গেল। রাতুল বসে আছে। স্নেহা বলল, এই নাও এটা খাও, আম্মু রান্না করতেছে, আব্বু আসলে সবাই একসাথে খাবো। আচ্ছা সমস্যা নাই। রাতুল খেয়ে নিল। খাওয়া দাওয়া করে বেলকনিতে গিয়ে ঠান্ডা হাওয়া খেতে লাগলো। স্নেহা বলল, এই শুনছো, আমি কক্সবাজারে যেতে চাই। আচ্ছা সামনের মাসে যাব, এই মাসে আর ছুটি নেই। আচ্ছা চলো ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়েছে। চলো। এরপর ওরা চলে গেল ঘুমাতে। স্নেহাকে বুকের ওপর রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালবেলা শালিকার ডাকে ঘুম ভাঙলো। শালিকা বলল, দুলা ভাই চলে সূর্যোদয় দেখবো। ওকে, তুমি একটু বসো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর তোমার বোন কই? আপু তো তাদের বান্ধবীদের আনতে গেছে, এই ফাঁকে আমি আপনাকে নিয়ে পালাই। রাতুল ফ্রেশ হয়ে এসে পড়লো বাহিরে। বাইকটা নিয়ে চলে গেল নদীর পাড়ে। এসে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। রাতুল কিছুই বলল না। ছেলেটা শালিকাকে চোখ দিয়ে ইশারা করতেছে তার কাছে যাইতে। রাতুল বুঝে গেল এটা শালিকার বয়ফ্রেন্ড। রাতুল ছেলেটার কাছে গিয়ে বলল, এই যে ভাই, আপনার সমস্যা কি? আমার বউয়ের সাথে কি ইশারায় কথা বলতেছেন? রোবাইদা এদিকে আসো। জি দুলা ভাই বলেন। এটাই তো তোমার বয়ফ্রেন্ড? দুলা ভাই। এর জন্য তুমি আমাকে ঘুম থেকে টেনে উঠিয়ে নিয়ে আইছো এখানে? দুলা ভাই, আসলে ওর সাথে কখনো দেখা করতে পারি না। যখনই দেখা করতে যাই তখনই আম্মু বা আব্বু আমার সাথে থাকে, আর আপনি জানেন, তাই আপনাকেই নিয়ে চলে আসছি। ও আচ্ছা, 10 মিনিট সময় দিলাম, যা কথা বলার বলে নাও। তোমার আপু ফোন দিচ্ছে, আমি কথা বলে আসি। আচ্ছা। রাতুল স্নেহার ফোনটা ধরে বলল, হ্যালো স্নেহা, বলো। কই তুমি? এই তো নদীর পাড়ে ঘুরতে আসলাম। আমাকে তো একবারও বলো নাই যে নদীর বাড়ি যাবে। আরে রোবাইদা জোর করে নিয়ে আইছে সূর্যোদয় দেখবে বলে। ও আচ্ছা, তাহলে চলে আইসো, আমার বান্ধবীরা আইছে। আচ্ছা একটু পর আসতেছি। আচ্ছা। এরপর ফোনটা কেটে দিল। কেটে দিয়ে কয়েকটা পিক তুলল। রোবাইদা হয়েছে কথা? দুলা ভাই ওয়েট, আর 2 মিনিট। রাতুল বাইকে উঠে বসলো। রোবাইদা মানে রাতুলের শালিকা আসলো। এরপর চলে আসলো বাসায়। বাসায় আসতে স্নেহার সব বান্ধবীরা ওকে ঘিরে ধরল। স্নেহা বলল, এই সর, এখানে বসে কথা বল। এই আমরা কি তোর বরকে খেয়ে ফেলবো নাকি? আমি কি তা বলছি নাকি যে আমার বরকে খেয়ে ফেলবি? যা আমাদের জন্য কফি বানিয়ে আন। স্নেহা চলে গেল। রাতুল বলল, আপু আপনাদের সবার কি অবস্থা? ভালো দুলা ভাই, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তা এত সকাল সকাল চলে এলে যে? আসলে দুলা ভাই আপনি খুব হ্যান্ডসাম, আপনাকে দেখে আমরা সবাই ক্রাশ খেয়েছি। ও তাই নাকি? তা আমাকে বিয়ে করতে রাজি আছেন? না দুলা ভাই, এই বিয়ের কথা বললেন না,
স্নেহা শুনতে পেলে আমাদের কবর দিয়ে ফেলবে। আরে কিছু করবে না, তোমরা শুধু একবার রাজি হও। কি রাজি হতো? কি আর রাজি হবে, আমি বলতেছি আজকে ঘুমানো, আজকে তোমাদের নিয়ে ফুচকা খাওয়াতে যাব, তোমাদের ভয়ে তারা রাজি হচ্ছে না, তুমি বলে ওদের পিটাইবা। আমাকে এতই ভয় পাস তোরা? আচ্ছা, আজকে সবাই ফুচকা খেতে যাব, রাজি তো তোরা? রাজি আছি। দুলাভাই জবের হাত থেকে বাঁচালে। তোদের ভিতর তো কোনো কিছু কথা হয়েছে, আমি চলে যাওয়ার পর তোরা কি কথা লুকাচ্ছিস? আরে তেমন কিছু না, বলছি তো। আচ্ছা চলো সবাই খাওয়া দাওয়া করবো একসাথে। চলো। এরপর ওরা টেবিলে গিয়ে বসলো। টেবিলে বসতে স্নেহা ওর সামনে বসলো। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎ মনে হলো কে যেন পায়ে পা দিয়ে কাতুকুতু দিচ্ছে। রাতুল নিচে তাকিয়ে দেখে স্নেহা। ওর পাশে বসেছিল রাতুলের শালিকা। রাতুল শালিকাকে কানে কানে বলল, শালিকা তোমার পাটা আমার পায়ের সামনে রাখো। আচ্ছা। শালিকা রাতুলের পায়ের সামনেই তার পা রাখলো, আর স্নেহা তার পায়ে পা দিয়ে খোঁচা দিচ্ছে। হঠাৎ শালিকা বলে উঠল, আপু, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। আমি এবার কি করলাম তোকে? তুমি পা দিয়ে আমাকে খোঁচাচ্ছ কেন? মানে? রাতুল মুখে হাত দিয়ে হাসতেছে, আর স্নেহা ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রাতুল খাবার খেয়ে রুমে চলে আসলো। একটু পর স্নেহার সব বান্ধবীরা রুমে এসে দরজা লাগিয়ে দিল, আর ওকে বলল, দুলাভাই স্নেহা যখন দরজায় ঠক ঠক আওয়াজ করবে তখন আপনি চিল্লাবেন। কেন? কেন আর দেখতে চাই স্নেহা আপনাকে কতটা ভালোবাসে, আপনার জন্য কি করে। আচ্ছা, কিন্তু তোমাদের দেখলে তো আমাকে মেরে ফেলবে। সমস্যা নেই, এই যে দরজাটা, এটা দিয়ে আমরা রোবাইতের রুমে চলে যাব, এখন পরে স্নেহার সাথে আবার আসবো। রাতুল চিল্লাতে লাগলো, আর স্নেহার বান্ধবীরা চলে গেল রুবাইদার রুমে। রাতুল আর চিল্লালো না, দেখে স্নেহা ডাকতেছে, হয়তোবা এক্ষুনি কান্না করে দিবে এমন অবস্থা। রাতুল আর এটা সইতে না পেরে দরজা খুলে দিল। স্নেহা ওকে জড়িয়ে ধরলো, বলল, এই তোমার কি হয়েছে? তুমি চিল্লাইতেছো কেন? কই চিল্লাইছি, আমি তো ওয়াশরুমে ছিলাম আর আমার ফোন বাজতেছিল। ফোনে চিল্লানোর আওয়াজ, ওইটা হয়তো শুনতে পাইছো। একটা কথা, বলো। একটু আদর করতে দিবা? না, এইখানে না, তোমাদের বাসায় গিয়ে দেবো আদর করতে। না, আমি এখনই আদর করব। না, আমি যাই, আমার কাজ আছে নিচে। আচ্ছা যাও, মনে থাকে জানো। মনে থাকবে। স্নেহা চলে গেল। রাতুল শুয়ে শুয়ে ফোন টিপতেছে। হঠাৎ ডক্টর রফিক ফোন করলো। ডাক্তার, একটু আসতে পারবেন হসপিটালে? কেন, কি হয়েছে রফিক সাহেব? কিছু হয় নাই, অনেকজনকে রিলিজ দিতে হবে তো, তাই আপনি যদি একটু এসে দেখে যেতেন। আচ্ছা, আমি বিকালে আসবো, চিন্তা করবেন। আচ্ছা ডাক্তার। এরপর রফিক ফোন কেটে দিল। রাতুল আর কি করবে, শুয়ে শুয়ে ফোন টিপতে টিপতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। হঠাৎ স্নেহার ডাকে ঘুমটা ভেঙে গেল। স্নেহা বলল, এই ওঠো, বিকাল হয়ে আসতেছে, উঠে ফ্রেশ হয়ে নাও। আচ্ছা। রাতুল উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে শ্বশুর শাশুড়ি আর স্নেহা খাবার টেবিলে বসে আছে। রাতুলে গিয়ে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো রুমে। রুমে এসে রেডি হচ্ছে এমন সময় স্নেহা আসলো, বলল, এই কোথায় যাচ্ছ? একটু হাসপাতালে যাব। ও আচ্ছা, তো আমাকে বাড়ি নিয়ে যাবে কে? আমি সন্ধ্যায় এসে নিয়ে যাব, তুমি রেডি হয়ে থাকো। আচ্ছা। রাতুল চলে আসলো হাসপাতালে। হাসপাতালে এসে যাদের রিলিজ দেওয়া হবে তাদের দেখে রিলিজ দিয়ে দিল। সন্ধে 6টা বাজে। স্নেহা ফোন দিল। হ্যালো। কখন আসবে? এই তো এখনই আসতেছি। তাড়াতাড়ি আসো। রাতুল হাসপাতাল থেকে বেরিয়ে বাইকটা নিয়ে আসলো স্নেহাদের বাসায়। স্নেহাকে নিয়ে ওদের বাসায় আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। নিচে আসতেই তাবাসসুম বলল, ভাইয়া তোমার সাথে আমার কথা আছে। বলো। এইখানে না, কাল হাসপাতালে গিয়ে বলবো। আচ্ছা। এরপর সবাই বসে টিভি দেখতে লাগলো। রাতে ডিনার করে চলে আসলো রুমে। একটু পর স্নেহাও আসলো। দুইজন গল্প করতে করতে ঘুমিয়ে গেল। সকালে স্নেহা ঠোঁটের স্পর্শে ঘুমটা ভেঙে গেল। রাতুল স্নেহাকে জড়িয়ে ধরে তার ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। প্রায় 10 মিনিট পর ছাড়লো। স্নেহা বলল, এইভাবে কেউ কিস করে? আর একটু থাকলে মরেই যেতাম। এই চুপ, এসব কথা বইলো না। আচ্ছা, উঠে ফ্রেশ হয়ে নাও, আমি নিচে যাচ্ছি। আচ্ছা যাও। স্নেহা চলে গেল। রাতুল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল হাসপাতালে যাওয়ার জন্য। রেডি হয়ে নিচে আসলো। নিচে এসে খাওয়া দাওয়া করে তাবাসসুমকে নিয়ে চলে আসলো হাসপাতালে। হাসপাতালে আসতেই তাবাসসুম বলল, ভাইয়া আব্বুকে বলে আমাদের বিয়েটা ঠিক করো। আচ্ছা, আমি আজকে আব্বুকে বলবো না, রাতে ইমনের আব্বুকে আমাদের বাসায় ডাকতে। ধন্যবাদ ভাইয়া।
এরপর রাতুল রোগীদের দেখতে লাগলো। রোগী দেখা শেষ হলে ওর কেবিনে চলে গেল। কেবিনে গিয়ে আব্বুকে ফোন দিল। হ্যালো আব্বু। বল। আব্বু, আমাদের কোম্পানিতে ইমন নামের একটা ছেলে চাকরি করে, তাই না? করে। তো কি হয়েছে? তার বাবাকে আমাদের বাসায় বলবা আসতে রাতে 7টায়, আর তুমিও থাকবা, মনে যেন থাকে। আর হ্যাঁ, ইমনকে বলবা সে যেন আসে তার বাবার সাথে। আচ্ছা, কিন্তু কি হয়েছে সেটা তো বলবি। একেবারে রাতেই শুইন। আচ্ছা ঠিক আছে। আব্বুর সাথে কথা বলে ফোনটা রাখতেই স্নেহা ফোন করলো। স্নেহা বলল, এতক্ষণ কার সাথে কথা বলতেছিলে? আব্বুর সাথে কথা বললাম। কেন, কি হয়েছে? কিছু না। দুপুরে খাইছো? খাইছি। তুমি একটা কাজ করো, আম্মুকে বলো আজকে মেহমান আসবে, তুমি রান্না করো। কে আসবে? ইমন আসবে আর তার পরিবার। ও আচ্ছা। তুমি খাইছো? খাইছি। আচ্ছা রাখি, আম্মু রাখতেছে। আচ্ছা। স্নেহা ফোনটা কেটে দিল। রাতুল বসে আছে, তাবাচ্ছুম আসলো। বলল, ভাইয়া আব্বুর সাথে কথা বলছো? কথা বলছি। আর তোরা কবে বিয়ে করবি কিছু তো বললিও না। হিমন্ত বলছে আর 4 মাস পর করবে বিয়ে। ও আচ্ছা, যা তুই এখন বাসায় চলে যা, আমি এদিকটা সামনে নিব। আচ্ছা। তাবাসসুম চলে গেল। রাতুলও বসে না থেকে ছেলেটার কাছে গেল। গিয়ে দেখে জ্ঞান ফিরেছে আর এখন আল্লাহর রহমতে ভালোই আছে। সন্ধেয় রাতুল বাসায় চলে আসলো। বাসায় এসে ফ্রেশ হয়ে বসে আছে, হঠাৎ কলিং বেল বাজলো। রাতুল গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখে ইমন আর তার মা বাবা দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে আসুন। সবাই ভেতরে আসলো। স্নেহা তাদের জন্য শরবত নিয়ে আসলো। এখানে সবাই আছে, শুধু তাবাসসুম ছাড়া। বল, এখন কি বলবি তাদের? আঙ্কেল, আপনাদের যে জন্য ডেকেছি, আমার বোন মানে তাবাসসুমকে তো দেখেছেনই, তাবাসসুমের সাথে ইমনের বিয়ে দিতে চাই। আব্বু তুমি কি বলো? ইমন তো খুব ভালো ছেলে, আপনি কি বললেন বেয়াই সাহেব? আপনারা যা ভালো বুঝেন তাই করবেন। আর ইমন রাজি থাকলে তো আর সমস্যা নাই। নেহা, তাবাসসুমকে ডাক দাও। আচ্ছা আব্বু। তাবাসসুমকে ডেকে আনলো। ইমন, আমার বোনটাকে কি তোমার পছন্দ হয়েছে? ইমন মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আচ্ছা, তোমরা উপরে গিয়ে কথা বলে আসো। আচ্ছা। ইমন চলে গেল। আব্বু বলল, বেয়াই সাহেব আপনি বলেন, কবে আমার মেয়েকে আপনার বাড়ির বউ বানিয়ে নিয়ে যেতে চান? আমাদের বাড়িটা উঠিয়ে নেই, আর 4 বা 5 মাস পর বিয়েটা হলেই হবে। আপনারা কি বলেন? আচ্ছা। রাতে সবাই ডিনার করে নিল। ডিনার করার পর ইমনের পরিবার চলে গেল। রাতুলও রুমে চলে আসলো। একটু পর স্নেহা আসলো। এইভাবে তাদের সুখী জীবন গড়তে লাগলো। আজকে 10 মাস স্নেহার সিজার করানো হবে। মাঝখান দিয়ে তাবাসসুমের বিয়েটাও হয়ে গেল। স্নেহাকে ওটিতে নিয়ে যাওয়া হলো। রাতুল আর তাবাসসুমও গেল। প্রায় 30 মিনিট পর ওদের একটা কন্যা আর একটা ছেলে রাজপুত্র হলো। স্নেহাকে একটু পর কেবিনে শিফট করা হলো। প্রায় 10 মিনিট পর স্নেহার জ্ঞান ফিরল। স্নেহা বলল, আমার বাবু কই? এই যে ভাবি, আপনার একটা রাজপুত্র আর একটা রাজকন্যা হয়েছে। স্নেহা খুব খুশি, রাতুলও খুব খুশি।